শোনা যাচ্ছে? এই আমার কথা শুনতে পাচ্ছ? আচ্ছা, হ্যাঁ, এবার সাউন্ড যাচ্ছে। তো মাত্রই তোমরা একটা লঞ্চিং লাইভে ছিলা, তাই না? HSC 26 LGP এর। তো আমিও এখানেই দাঁড়ায় ছিলাম। দাঁড়ায় তোমাদের কথা শুনলাম। তারপর হচ্ছে না আজকে শেষ ক্লাস না, আরো ক্লাস আছে। আর অনেকগুলা ক্লাস আছে। তো আজকে হচ্ছে 2nd ক্লাস। তারপরে আরেকটা ক্লাস হবে। তারপরে সিকিউ সলভিং, এমসিকিউ সলভিং। সলভিং এর তো শেষ নাই। তাই না? তাহলে চলো আজকে আমরা শুরু করি। যেটা লাস্ট ক্লাসে বলছিলাম, আজকে আমরা কিছু কসমেটিক্স বানায় দেখাবো তোমাদেরকে। মানে হাতে কলমে দেখাবো না, ইয়ে দিয়ে দেখাবো। ঠিক আছে? ওই কসমেটিক্স বানানোর মতো জিনিসপত্রই মানে বিশ্ববিদ্যালয়ের ল্যাব ছাড়া অন্য কোথাও থাকে না। নরমালি বা থাকার কথাও না। আচ্ছা এলজিপিএ তে আবার দেখা হবে রে। টেনশন করিস না। এলজিপিএ তে তখন দেখা যাবে আবার আমি অর্গানিকটা নিচ্ছি। তখন আবার হয়তোবা অন্য মেন্টর অন্য একটা চ্যাপ্টার নিচ্ছে। আমরা সবাই মিলে ঝিলাই নিব। ঠিক আছে? তো মন খারাপ করারও কিছু নাই, টেনশন করারও কিছু নাই। তোমাদের মধ্যে অনেকে যারা আ টেনশনে ছিলা যে ভাইয়া আগের তো অনেকগুলা বাদ হয়ে মানে বাকি রয়ে গেছে। তো এগুলা কি করব? তাড়াতাড়ি এলজিপিএ শুরু করেন যাতে করে আবার আপনাদের সাথে শেষ করে ফেলতে পারি। এই তো এলজিপিএ শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি ভালো আছি। তাহলে আজকে শুরু করব? পার্ট 2 কর্মমুখী রসায়ন পার্ট 2 দেখো। আজকে আমরা কি শিখব? আজকে আমরা শিখব হচ্ছে দ্রবণ, সলিউশন, তারপরে কলয়েড, তারপরে সাসপেনশন। তারপরে এই কলয়েডের ২ টা টপিক। একটা হচ্ছে ইমালশন এবং ইমালশনকে আমরা কোয়াগুলেশন করব, তাই না? রক্ততঞ্চন তোমরা পড়ছো। তো ইভেন রক্তের মতো আরো অনেকগুলা মিক্সচারকে আমরা তঞ্চন করতে পারি, কোয়াগুলেট করতে পারি। এলজিপিএ শুরু হয়ে গেছে? না, এলজিপিএ শুরু হইতে আরো দেরি আছে। আরো মাসখানেকের মতো লাগবে। তো এর মধ্যে অনেকে ভর্তি হয়ে যাচ্ছে। যারা ভর্তি হয়ে যাবে তারা কিন্তু আবার প্রিভিয়াস ইয়ারের আর্কাইভ ক্লাস সব পেয়ে যাবে। সুতরাং তবে যখন ক্লাস শুরু হবে তখনও ভর্তি হলে পারো। তবে আগে ভর্তি হয়ে যায় যদি কোনো ডিসকাউন্ট থাকে, যদি কোনো হাতছাড়া না হয়। ঠিক আছে? ওকে। এরপর আমরা দুধের সংযুক্তি পড়বো যেটা মেডিকেলের জন্য ভেরি ইম্পোর্টেন্ট। মেডিকেল অ্যাডমিশন টেস্ট এর জন্য খুবই ইম্পোর্টেন্ট। তারপরে থাকবে টয়লেট্রিজ এবং পারফিউমারি। টয়লেট্রিজ মানে হচ্ছে আমরা যে কসমেটিক্স গুলা ব্যবহার করি এগুলাকে আমরা টয়লেট্রিজ বলি। তারপরে কিছু রিডিং পড়া আছে কোটাজাতকরণের মূলনীতি। তোমরা চাইলে রিডিং পড়তে পারো, না পড়লেও সমস্যা নাই। দিস ইজ অপশনাল। বুঝছো? আজকে আমি পুরোটাই রিডিং পড়বো। কারণ আজকে তুমি যা শিখবা এটা দিয়ে মেডিকেলে আসবে। তারপরে ধরো যে যখন ইন ফিউচারে তুমি কোনো একটা চাকরির পরীক্ষা দিতে যাবা সেখানেও কিছু প্রশ্ন কমন পড়ে যেতে পারে আজকের জায়গা থেকে। বুঝছো? ধরো তুমি বিসিএস দিবা। বিসিএস এও কয়েকটা প্রশ্ন কমন পড়বে। শুনতে হাস্যকর লাগলো এটা সত্য। মানে আমি যখন এটা ভাবতেছিলাম তখন আমার না খুব হাসি পাইছিল। যাই হোক তোমাদেরকে বলেই দিলাম। তো কিছু জিনিস পাবা যেমন দুধের সংযুক্তের মধ্যে দুধের মধ্যে কি জিনিস থাকে? এগুলো এইচএসসি এমসিকিউ তে পাবা, বিসিএস এমসিকিউ তেও পাবা। মানে ভাবা যায়। ইভেন বিসিএস এর রিটেন পরীক্ষাতেও পেয়ে যেতে পারো। ক্লাস ১.৫ ঘন্টা হবে, বেশিক্ষণ না। দেখো, টপিক বেশি কিন্তু সহজ। তো আমরা জানি মিশ্রণ মিশ্রণ ৩ ধরনের হয়, তাই না? আমরা একদম ক্লাস 6-7 থেকে শিখে আসছি যে যখন একাধিক পদার্থকে আমরা একটা জায়গাতে রেখে দেই ওটাকে আমরা বলি একটা মিশ্রণ। এখন এই দ্রব এবং দ্রাবকের কণার আকারের উপরে ভিত্তি করে এই মিশ্রণকে, দ্রবণকে না অ্যাকচুয়ালি মিশ্রণকে বা মিক্সচারকে আমরা ৩ ভাগে ভাগ করে ফেলতে পারি। একটা হচ্ছে তোমার ট্রু সলিউশন, যেখানে দ্রবের আকার খুবই ছোট থাকে। ধরো যে ১ ন্যানোমিটারের থেকেও ছোট। বুঝছো? ওই সমস্ত ক্ষেত্রে এরা প্রকৃত দ্রবণ তৈরি করে। যেমন এক্সাম্পল কি? ধরো পানির মধ্যে চিনির মিশ্রণ, পানির মধ্যে লবণের মিশ্রণ বা হচ্ছে বায়ুমণ্ডল। এটা হচ্ছে কি একটা প্রকৃত দ্রবণ। যেখানে এটা খুবই ছোট থাকবে দ্রবগুলা। শাওন ভাইয়া কোন চ্যাপ্টার নিবে এটা ডিপেন্ড করবে। শাওন ভাইয়া নভেম্বর মাস থেকে ক্লাস নেওয়া শুরু করবে। আচ্ছা। তারপর হচ্ছে কলয়েড সলিউশন, তারপর হচ্ছে সাসপেনশন। ঠিক আছে? তাহলে মিশ্রণকে আমরা কয় ভাগে ভাগ করছি? সবাই একটু বলে ফেলো দেখি। মিশ্রণকে আমরা ৩ ভাগে ভাগ করছি, তাই না? সবাই লিখো। সবাই লিখো। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি ভালো আছি অনেক। আমরা ৩ ভাগে ভাগ করি। ১ হচ্ছে প্রকৃত দ্রবণ, ২ হচ্ছে
কলয়েড, ৩ কি? সাসপেনশন। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। দেখো, আবারও বলতেছি দিস ইজ দ্য মিশ্রণ। মিশ্রণ। তো তোমরা দেখতে পাচ্ছ কিনা? দেখো সবগুলো জিনিস দেখতে পাচ্ছ কিনা? প্রকৃত দ্রবণ আমরা তখনই বলবো যখন এই দ্রবের আকার 10 ইনভার্স 8 সেন্টিমিটার বা তার চেয়ে কম হবে। আমরা জানি 10 ইনভার্স 8 সেন্টিমিটার মানে 1 ন্যানোমিটার। ভাইয়া রে 1 ন্যানোমিটার থেকেও যদি ছোট হয়ে যায় এর আকার মানে আমরা বলে থাকি এর ব্যাস। বুঝছো? এর ব্যাস যদি 1 ন্যানোমিটারের কম হয় তখন দেখা যায় এই মিশ্রণটা এত সুন্দর একটা মিক্সচার তৈরি করে যে আমরা কোনো পার্থক্য করতে পারি না। আমরা দেখতেই পাই না। ধরো পানির মধ্যে চিনি মিশায় দিলে কি হয়? তুমি কিন্তু চোখের দেখায় এটা বের করতেই পারবা না। ডিফারেনশিয়েট করতে পারবা না। তুমি ছাঁকনি দিয়ে এটাকে পৃথক করতে পারবা না। যদি দ্রবের আকার এত ছোট হয়ে যায়, গত ক্লাস না করলেও সমস্যা নাই। আজকের টপিক পুরাই ভিন্ন। তো খেয়াল করে দেখো, এত ছোট যে এটার কোনো অস্তিত্বই থাকে না। বাট হ্যাঁ, মাঝে, মাঝে একটু রং চেঞ্জ হয় বা টেস্ট চেঞ্জ হবে। বাট তুমি দেখতে পারবা না। এটাকে তুমি কোনো ফিল্টার পেপার দিয়ে ফিল্টার করতে পারবা না। এটাই হচ্ছে প্রকৃত দ্রবণের বৈশিষ্ট্য। যদি দেখা যায় এই দ্রবের কণাগুলার আকার 10 ইনভার্স 7 সেন্টিমিটার থেকে 10 ইনভার্স 5 সেন্টিমিটার পর্যন্ত হয়। অর্থাৎ ১ থেকে ১০০ ন্যানোমিটার পর্যন্ত যদি হয়ে থাকে, এটা আবার ভ্যারি করে, বুঝছো? আমি ৩-৪ টা বইয়ে ৩-৪ রকমের ভ্যালু পাইছি। সুতরাং আমি যেটা বলবো এটাই যে 100% সঠিক। আবার এটা যে ভুল এরকম কিচ্ছু না। ঠিক আছে? একটা রেঞ্জ কাজ করে। ধরো যে ১০ ন্যানোমিটার হলেও যে এটা প্রকৃত দ্রবণ তৈরি করবে না, এরকম বলা যায় না। জাস্ট আমরা একটা রেঞ্জের মধ্যে নিয়ে আসছি আরকি। যে তবে এটা বলা যেতে পারে যে ৫০-১০০ হইলে ওটার দ্রব থাকবে না। মানে এটার দ্রবণ থাকবে না। ওটা হয়ে যাবে কলয়েড। এতটুকু মনে রাখবা যে এখানে ২, ১ থাকলো কি ২ থাকলো কি ৫ থাকলো, দিস ডাজন্ট ম্যাটার। ঠিক আছে? তোমাকে জাস্ট এই রেঞ্জটুকু মনে রাখতে হবে। যে ১ থেকে ১০০ ন্যানোমিটারের মধ্যে যদি থাকে এটাকে আমরা বলি কলয়েড। কলয়েডের একটা সুন্দর উদাহরণ, হ্যাঁ, তাই না? কয়েকটা বই আবার ২ থেকে ৫০০ দেওয়া আছে। হাজারীনাগের বইয়ে কি দেওয়া আছে সেটা আমাদের খুঁজতে হবে। তো আমরা দেখব হাজারীনাগ স্যারের বইয়ে ২ থেকে ৫০০ বলা আছে, বুঝছো? এই তো ২ থেকে ৫০০ বলা আছে। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু হাজারীনাগ, বুঝছো? তাহলে আমরা ওইটাই রাখি। ২ থেকে ৫০০ ন্যানোমিটার, বুঝছো? ২ থেকে ৫০০ ন্যানোমিটার হলে ওটাকে আমরা বলি কলয়েড মিক্সচার। কলয়েড মিক্সচার। দুধ একটা কলয়েড মিক্সচার। রক্ত একটা কলয়েড মিক্সচার। বুঝছো? এরপরে দেখো, যদি কণাগুলোর আকার আরো বড় হয়ে যায়, অ্যাকর্ডিং টু হাজারিনাগ সেটা কত হবে? যদি কণাগুলোর আকার আরো বড় হয়ে যায়, দেখো ৫০০ ন্যানোমিটারের যদি বেশি হয়ে যায়, তার মানে আকার কি? গ্রেটার দ্যান 500 ন্যানোমিটার। ওদের ক্ষেত্রে আমরা বলবো সাসপেনশন। সাসপেনশন। সুন্দর একটা উদাহরণ দেই। তোমরা বাজার থেকে ওষুধ কিনে খাও না? বিভিন্ন অ্যান্টিবায়োটিকের পাউডার কিনে আনো। তারপরে পানি মিশায় একটা মিশ্রণ বানাও। এবং এখানে লেখা থাকে যে সেবন করার পূর্বে ভালোভাবে ঝাঁকিয়ে নিন। শেক ওয়েল বিফোর ইউজ। ওই সমস্ত মিক্সচার গুলাকে আমরা সাসপেনশন বলি। ঠিক আছে? যেমন আমি নিজেই বেশ কয়েকটা এরকম প্রোডাক্ট দেখি। ট্রাইডোসিল, এজিথ্রোমাইসিন সাসপেনশন, তারপর হচ্ছে তোমার ফ্লুক্লোক্সিসিলিন সাসপেনশন, তারপরে হচ্ছে তোমার সেফপ্রোক্সিম সাসপেনশন, বুঝছো? বিভিন্ন রকমের ঔষধ পাওয়া যায় সাসপেনশন সলিউশন। ঠিক আছে? আমি উদাহরণ দেই। এজিথ্রোমাইসিন, বিভিন্ন ঔষধের অ্যান্টিবায়োটিক সাসপেনশন। আমি এক কথায় বলে দিচ্ছি, অ্যান্টিবায়োটিক সাসপেনশন। এগুলা পাউডার আকারে থাকে। পরে আমরা পানি গুলে এটাকে মিক্সচার তৈরি করি একটা সলিউশন। সলিউশন তো বলি না, এটাকে সাসপেনশন বলি। তো এটাকে আমরা তৈরি করি। বুঝছো? আরো কি উদাহরণ আছে? ধরো তুমি পানির মধ্যে বালু মিশায় দিছো। ওইটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ সাসপেনশন হবে। বুঝছো? ওইটাও কি ওয়ান কাইন্ড অফ সাসপেনশন হবে। তাইলে আশা করি মিশ্রণের বিষয়টা আমাদের ক্লিয়ার হইছে। যদি আকার অনেক কম থাকে, অনেক কম হয়, যেটা একদম বোঝার মতো কোনো সুযোগই নাই। ধরো তুমি লাইট টিপ দিবা, একটা পানির মধ্যে লবণ মিশিয়ে তুমি এর মধ্যে লাইট চালনা করো। দেখবে যে লাইট কিছু মনেই করবে না যে এখানে কিছু আছে। পানির মধ্য দিয়ে যেভাবে যেত তার মধ্য দিয়ে ওইভাবেই যাবে। এটাকে আমরা বলতেছি দ্রবণ, প্রকৃত দ্রবণ। আর কলয়েডের মধ্য দিয়ে যখন তুমি লাইট পাস করাবা দেখবা যে লাইটটা কিছুটা বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। লাইট আশেপাশে ছড়ায় যাচ্ছে। ওটাকে আমরা বলি কলয়েড আ মিশ্রণ। আর সাসপেনশনটা তো কণাগুলো আরো বড় থাকে। বুঝছো? সেখানে একদম চোখেই দেখা যায় যে এখানে পার্টিকেল আছে। ক্লিয়ার? একদম ক্লিয়ার।
আমরা আরো ক্লিয়ার করব তোমাদের। টেনশনের কিছু নাই। তো প্রকৃত দ্রবণ সম্পর্কে আমরা অলরেডি জেনে গেছি। আর মনে রাখবা প্রকৃত দ্রবণটা সমসত্ব হয়ে থাকে। বুঝছো? সমসত্ব। অর্থাৎ হোমোজেনাস। একটা সলিউশনের কোনো একটা পোরশনে যতটুকু কনসেনট্রেশন থাকবে সলিউটের, অন্য আরেকটা পোরশনে ঠিক সেম কনসেনট্রেশন থাকবে। যেমন বাতাস। বায়ুমণ্ডলের সব জায়গায় নাইট্রোজেন থাকবে ৭৮%, অক্সিজেন থাকবে ২১%, কার্বন ডাই অক্সাইড থাকবে ০.03%। এটা সব জায়গাতে সমানভাবে মেইনটেইনড হবে। ঠিক আছে? এটাকে আমরা সমসত্ব দ্রবণ বলে থাকি। তুমি কোনো ফিল্টার কাগজ বা পার্চমেন্ট কাগজের মধ্য দিয়ে এটাকে তুমি আলাদা করতে পারবা না, ফিল্টার করতে পারবা না। এটাকে আমরা প্রকৃত দ্রবণ বলে থাকি। ঠিক আছে? পানিতে লবণ, চিনি, তারপর হচ্ছে ইউরিয়া, এই যে আমরা কপার সালফেট মিশিয়ে দিচ্ছি, জিংক সালফেট মিশিয়ে দিচ্ছি, এই মিশ্রণগুলোকে আমরা প্রকৃত দ্রবণ বলে থাকি। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো কলয়েড দ্রবণ। কলয়েড খুবই সুন্দর একটা নাম। কলয়েডের ক্ষেত্রে আমরা দ্রব দ্রাবক বলি না। ঠিক আছে? চবি ঢেলা নামে কিছু নাই এখানে। চবি ঢেলা নামে কিছু বলা হয় নাই। আচ্ছা, তারপর আমরা যেখানে ছিলাম, দেখো টিচিং ব্যাকগ্রাউন্ড। এই দেখো, আমরা কলয়েড সাসপেনশনের ক্ষেত্রে তখন আর দ্রব দ্রাবক বলি না। আচ্ছা, তোমরা তো জানো দ্রব মানে কি আর দ্রাবক মানে কি? দ্রাবক হচ্ছে যার পরিমাণ একটু বেশি থাকে, তাই না? যেটা বেশি থাকে, যার পরিমাণ বেশি থাকে এটাকে আমরা দ্রাবক বলি। আর যেটা কম থাকে, যেটা ভেসে বেড়াচ্ছে, ওটাকে আমরা দ্রব বলি। এখন এই দ্রব এবং দ্রাবক, এই দুইটা শব্দ অ্যাপ্লিকেবল হয় শুধুমাত্র প্রকৃত দ্রবণের ক্ষেত্রে। প্রকৃত দ্রবণের ক্ষেত্রেই শুধুমাত্র আমরা দ্রব এবং দ্রাবক কথাটা ব্যবহার করি। বুঝছো? তার মানে দ্রব প্লাস দ্রাবক মিলে আমরা বলি, দ্রব প্লাস দ্রাবক মিলে হয় দ্রবণ। তাই না? পানির মধ্যে মধুকে মিশাইছো, ওটা কি হবে? এটা একটা দ্রবণ হবে, তাই না? মধুটা হচ্ছে দ্রাবক, দ্রব, আর পানিটা হচ্ছে দ্রাবক। ঠিক আছে? কিন্তু বাকি দুইটার ক্ষেত্রে, কলয়েড সাসপেনশনের ক্ষেত্রে আমরা কোন টার্মটা ব্যবহার করি? কলয়েড সাসপেনশনে কিন্তু আমরা আর এই দ্রব দ্রাবক কথাটা ব্যবহার করি না। তখন কোনটা ব্যবহার করি? দেখো, যেটা কম থাকে ওটাকে আমরা বলি বিস্তৃত দশা। বিস্তৃত দশা। আর যেটা দ্রাবকের সমতুল্য ওটার নাম হচ্ছে বিস্তারণ মাধ্যম। বিস্তারণ মাধ্যম। ইংরেজি টার্মটা বেশি সুন্দর। ইংরেজি টার্মটা কি? বিস্তৃত দশা মানে হচ্ছে ডিসপার্সড ফেজ। ডিসপার্সড ফেজ হচ্ছে বিস্তৃত দশা। আর যেটা একটু বেশি পরিমাণে থাকে, যার মধ্যে আমরা কাউকে মেশাচ্ছি, ওটাকে আমরা তখন বলছি ডিসপারশন মিডিয়াম। ডিসপারশন মিডিয়াম। বুঝছো? একটা হচ্ছে বিস্তৃত দশা, মানে এটা বিস্তৃত হয়ে আছে সব জায়গায়, মানে সেম দ্রবের মতোই, দ্রব যেরকম চারপাশে ছড়ায় থাকে না, ওটাকে আমরা বলতেছি যে বিস্তৃত দশা, ডিসপার্সড ফেজ, যেটা ডিসপার্সড হয়ে আছে। বুঝছো? আর বিস্তারণ মাধ্যম হচ্ছে যে মাধ্যমের মধ্যে দ্রবটা বিস্তৃত হয়েছে। বুঝা গেল? যেমন আমি একটা এক্সাম্পল দেই, রক্ত, ব্লাড। ব্লাড কি একটা মিশ্রণ না? ব্লাড কিন্তু কলয়েড। তোমাদের যদি আমি প্রশ্ন করি ব্লাডের ডিসপারশন মিডিয়াম কোনটা, বলো তো? এই ব্লাডের ডিসপারশন মিডিয়াম কোনটা? আর ডিসপার্সড ফেজ কোনটা? বলো দেখি। ব্লাডের ডিসপার্স মিডিয়াম হচ্ছে পানি, হোয়াই প্লাজমা।
হ্যাঁ, প্লাজমার মধ্যেও তো অনেক কিছু আছে। আছে না? প্লাজমার মধ্যে অনেক কিছু আছে। তো ব্লাডের ক্ষেত্রে ডিসপারশন মিডিয়ামটা হলো ডিসপারশন মিডিয়াম হচ্ছে পানি। প্রায় 90 আ প্রায় 90% তো পানি, তাই না? 90% হচ্ছে পানি। হ্যাঁ, পানি। আর ডিসপার্স ফেজ হচ্ছে সেখানে বিভিন্ন রক্তকণিকা আছে। দেখো WBC আছে, RBC আছে, থ্রম্বোসাইট আছে, তাই না? প্লেটলেট আছে। তারপরে নানান প্রোটিন গুলা আছে। তাই না? আছে না? নানান ধরনের প্রোটিন আছে। এই সব কিছু মিলাই কি? তোমার ডিসপার্সড ফেজ, যেটা ডিসপার্সড অবস্থায় আছে। হিমোগ্লোবিন আছে। ওই তো হিমোগ্লোবিন ওয়ান কাইন্ড অফ, আমরা যদি বলি প্রোটিন, তাই না? প্রোটিনের মধ্যেই হিমোগ্লোবিনটা থাকবে আরবিসি এর মধ্যে। আচ্ছা, আমাদের ফার্মেসিতে 60% ছিল বায়োলজি। ঠিক আছে? বায়োলজি ছিল, ফার্মাকোলজি ছিল, বায়োকেমিস্ট্রি ছিল, মাইক্রোবায়োলজি ছিল, অ্যানাটমি ছিল, ফিজিওলজি ছিল, সবই ছিল। বুঝছো? আচ্ছা। তো এই জিনিসটা ক্লিয়ার? একদম ক্লিয়ার। তাহলে চলো এবার আমরা দেখি কলয়েডের অনেকগুলা এক্সাম্পল আছে। অনেকগুলো এক্সাম্পল। স্টার্চ দ্রবণ, স্টার্চ, বুঝছো? তারপর আছে জিলেটিন, গাম, অ্যালবুমিন, তারপরে প্রোটিন, বাটার, মিল্ক অফ ম্যাগনেসিয়া, এই তো মিল্ক অফ ম্যাগনেসিয়া, মিল্ক অফ লাইম, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস পানি। তো এগুলো হচ্ছে তোমার কলয়েড মিশ্রণ, এবং এদের বৈশিষ্ট্যগুলো জেনে রাখবা। এটা কিন্তু একদম স্বচ্ছ হয় না, ঈষদচ্ছ হয় এটা, বুঝছো? ঈষদচ্ছ হয়। তারপরে এটা কিন্তু সমসত্ব না, অসমসত্ব। বাট এটার তলানি জমে না, এটা একটা ভালো জিনিস। এটা অসমসত্ব হলেও এটা কিন্তু একটা স্থায়ী মিশ্রণ উৎপন্ন করে। ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। স্থায়ী, এটা মোটামুটি স্টেবল হয়। অর্থাৎ তুমি রেখে দিলে তলানি জমবে না, তলানি জমবে না। এটা মোটামুটি কি থাকবে? তোমার স্থায়ীভাবেই থাকবে। বুঝছো? তাহলে এটা কি ফিল্টার পেপার, তোমরা ল্যাবে কাজ করছো, ফিল্টার পেপারের মধ্যে দিয়ে যেতে পারে, কিন্তু পার্চমেন্ট কাগজ আছে, প্লাস হচ্ছে প্রাণীজ বা উদ্ভিজ্জ ঝিল্লি। আমরা জানি অনেকগুলো ঝিল্লি আছে আমাদের বডিতে, তাই না? এই ঝিল্লির মধ্য দিয়ে আবার বা অর্ধবেদ্য পর্দার মধ্য দিয়ে যেতে পারে না। যদি যেতে পারতই তাহলে দেখা যেত যে আমাদের স্কিন দিয়ে রক্ত বের চলে আসতেছে। বাট এটা সম্ভব না, এটা হয় না। হ্যাঁ, বাকি 40% কেমিস্ট্রি। এরকমই। হুম, ক্লিয়ার? এগুলো একটু রিডিং পড়বা, বুঝাই দিলাম, রিডিং পড়ে ফেলবা, বুঝছো? অর্ধবেদ্য পর্দা দিয়ে এটা গমন করতে পারে না, বাট নর্মাল ফিল্টার পেপার, যেটা আমরা ল্যাবে যে ফিল্টার পেপার দিয়ে কাজ করি, ওইটা দিয়ে আবার খুব সহজেই যেতে পারে। ওকে। কলয়েডের একটা প্রকারভেদ হচ্ছে ইমালশন। কলয়েডের একটা প্রকারভেদ হচ্ছে ইমালশন। হ্যাঁ, ম্যাথ থেকে উত্তর না করলে কি ফার্মেসি পাওয়া যাবে? হ্যাঁ, যাবে। বায়োলজি দাগাইতে হবে। আচ্ছা, হ্যাঁ পাওয়া যাবে, বায়োলজিক্যাল সাবজেক্টগুলো পাওয়া যাবে। আচ্ছা, এগার এগার পাউডার হচ্ছে তোমার কলয়েড। এগার এগার পাউডার হচ্ছে কলয়েড। আচ্ছা, এবার চলে আসি ইমালশন। ইমালশন হচ্ছে এমন একটা তরল, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ তোমার কলয়েড। এটা মনে রাখবা, ইমালশন হচ্ছে ওয়ান কাইন্ড অফ কলয়েড। কলয়েডের অনেকগুলো এক্সাম্পল আছে, এক্সাম্পল গুলো লিখে নাও। কলয়েডের কিছু উদাহরণ, কিছু তো এখানে দেখানো আছেই, এর বাইরেও আরো কিছু। এক নাম্বার আমরা তো দেখলাম রক্ত, তাই না? রক্ত একটা কলয়েড। 2 নাম্বার কুয়াশা। কুয়াশা দেখো না? কুয়াশা, সকালবেলা কুয়াশা দেখা যায় শীতকালে, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ কলয়েড। ওখানে পানির যে কণাগুলো থাকে, পানির কণাগুলোর আকার কিন্তু বেশ বড় বড় থাকে, এই জন্য চোখে দেখা যায়। তার মানে এটা হচ্ছে বায়ুমণ্ডলের মধ্যে
বায়ুর মধ্যে পানির কণা। তার মানে বুঝতেই পারছো এটা ডিসপারশন মিডিয়ামটা হচ্ছে বাতাস বায়ুমণ্ডল আর ডিসপার্সড ফেজটা হচ্ছে পানি। বায়ুর মধ্যে পানির কণা। 3 নাম্বার ইমালশন। ইমালশন হচ্ছে দুইটা অমিশ্রণীয় তরলের মিশ্রণ। দুইটা অমিশ্রণীয় তরলের মিশ্রণ, ঠিক আছে? ইমালশন। ধরো তেল এবং পানির মিশ্রণ। চোখ মনে হয় কপালে উঠে যাচ্ছে। আচ্ছা ভাই, এটা আবার কেমনে সম্ভব? তেল আবার পানির সাথে কেমনে মিশ্রিত হয়ে মিশ্রণ তৈরি করে? হ্যাঁ ভাইয়া, তৈরি করে। এই জগতে সবকিছুই সম্ভব। কেমিস্ট্রিতে এটলিস্ট সবকিছুই সম্ভব। আজকে আমরা এটা তৈরি করে দেখাবো। তেল এবং পানির মিশ্রণ, অথবা এই তেলটাকে আমরা বলতে পারি ওয়েল ফেজ। ওয়েল ফেজ যে কোনো তেল হতে পারে, তেল চর্বি যে কোনো কিছু। আর পানিটা তো পানি। ওয়াটার ফেজ। তাহলে চলো এবার আমরা একটু ইমালশন নিয়ে স্টাডি করি। ইমালশন, ওয়েল ফেজ, ওয়াটার ফেজ। তো একটি তরল পদার্থের মধ্যে অপর একটি অমিশ্রণীয় তরল পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু আকারে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে থেকে যে কলয়েড গঠন করে তাকে ইমালশন বলে। তার মানে প্রথম কথাই হচ্ছে ভাইয়া, ওই ক্ষুদ্র ক্ষুদ্র এটা তো সম্ভব না। পানির মধ্যেই তেল তো মিশে না। তেল তো মিশে না। তাইলে কিভাবে আপনি মেশাচ্ছেন? একটা তরিকা আছে, এটা আমি বলবো না। ওই যে ছোট ছোট ড্রপলেট দেখো, এই যে ছোট ছোট ড্রপলেট, অনেক ক্ষুদ্র, এটা আবার চোখে দেখা যায়। বুঝছো? তো এটাকে আমরা বলতেছি একটা ইমালশন। ঠিক আছে? যেমন সব থেকে ইম্পর্টেন্ট ইমালশন কিছু আমাদেরকে বলি। যেমন দেখো দুধ। কি? এই যে দুধ, এর মধ্যে পানি আছে, আবার চর্বিও আছে। চর্বিও আছে। তারপরে ভ্যানিশিং ক্রিম, এই তো ক্রিম গুলা। এই যে ক্রিম, তোমরা যে শীতকালে যে ক্রিমটা ব্যবহার করো, কোল্ড ক্রিম। তারপরে তো মাখন, কড লিভার অয়েল। আরেকটা এক্সাম্পল দেয় নাই, সুন্দর এক্সাম্পল, সেটা হচ্ছে রং। এই তো পেইন্ট। আমরা বাসা বাড়িতে রং করি না? ওই রংটাও হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইমালশন। বুঝছো? এখন ইমালশন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ওয়েল ইন ওয়াটার টাইপ, আর একটা হচ্ছে ওয়াটার ইন অয়েল টাইপ। বুঝছো? এই প্রথমটা হচ্ছে বিস্তৃত দশা, এরপরেরটা হচ্ছে বিস্তারণ মাধ্যম। তাহলে বুঝতেই পারছো, ওয়েল ইন ওয়াটার মানে আমরা বলতেছি যে পানির মধ্যে যদি তরল থাকে, মানে ওয়াটারের মধ্যে যদি তেল থাকে, পানিতে তেল জাতীয় ইমালশন, ওয়েল ইন ওয়াটার। বুঝছো? এটাকে কথায় এইভাবে বলে, ওয়েল ইন ওয়াটার। আর মাঝখানে একটা স্ল্যাশ চিহ্ন দেয়। তার মানে এই জায়গাতে কি পানির পরিমাণটা বেশি। পানির পরিমাণটা বেশি, তাই ভ্যানিশিং ক্রিম তৈরিতে তোমার এই ফেজটা ব্যবহার করা হয়। বুঝছো? ভ্যানিশিং ক্রিম তৈরিতে, যে এখানে তেল বেশি থাকা যাবে না। যদি গরমকালে তুমি তেল বেশি ব্যবহার করো, তাইলে এমনিতেই তো বেশি তোমার আর্দ্রতা থাকে, তার উপরে তেল থেকে পুরো চটচটা হয়ে যাবে। তুমি কিন্তু কোল্ড ক্রিম গরমকালে ব্যবহার করতে পারবা না, বা করলে দেখবা যে অস্বস্তি লাগবে। বুঝছো? তার মানে এই ওয়েল ইন ওয়াটার, এটা বুঝতেই পারছো যে বিস্তারণ মাধ্যমটা যেহেতু পানি, এখানে পানির পরিমাণ বেশি আছে আর তেলের পরিমাণটা কম আছে। অর্থাৎ ভ্যানিশিং ক্রিম তৈরিতে এটা ব্যবহার করা হয়। ভ্যানিশিং ক্রিম তৈরিতে মনে থাকবে, এই ভ্যানিশিং ক্রিম তৈরিতে এটাকে ব্যবহার করা হয়। ভ্যানিশিং ক্রিম, যেটা গরমকালে আমরা ব্যবহার করি, তেলের পরিমাণটা কম থাকবে। তেলের পরিমাণটা কি থাকবে? কম থাকবে। আর এরপরটা হচ্ছে ওয়াটার ইন অয়েল। ওয়াটার ইন অয়েল টাইপ, তার মানে এই ক্ষেত্রে তেলটা একটু বেশি। বুঝছো? তেলটা একটু বেশি। ঠিক আছে? তো এই তেল যদি বেশি থাকে, এই ক্ষেত্রে এটাকে আমরা কি করতে পারি? এটাকে আমরা
তখন কোল্ড ক্রিম হিসেবে ব্যবহার করতে পারি। কোল্ড ক্রিম গুলাকে ব্যবহার করতে পারি। ঠিক আছে? হ্যাঁ, একজন প্রশ্ন করছে ভাইয়া বইয়ে রংকে সলের মধ্যে দেওয়া। সল মানেই হচ্ছে এটা এক ধরনের কলয়েড, বুঝছো? এবং তুমি হাইড্রোসল, এরোসল নানান ধরনের সল আছে। তো দেখবা কি এটাকে ক্লাসিফাই করতে তারা একদম শেষ করে ফেলছে। তো এত ক্লাসিফিকেশন এর দরকার নাই। এই ৩ টা ক্লাসিফিকেশন আসলে ক্লাসিফিকেশন এর দরকারই নেই। তুমি এক্সাম্পল খালি মনে রাখো। রক্ত, কুয়াশা, ইমালশন। এই সল গুলাও কি কলয়েড। এটা মনে রাখবা। যেমন কুয়াশা হচ্ছে হাইড্রোসল, হাইড্রোসল, হাইড্রোসল। মানে কি? এটা এটা পানির একটা সলিউশন বা পানির একটা মিক্সচার। দেখো পানির মিক্সচার। পানির কণাটা কই আছে? বাতাসের মধ্যে আছে। হাইড্রোসল, এরোসল, আরো আছে এরোসল, এরোসল। তো নট নেসেসারি ওগুলা দরকার নাই। তুমি প্যারার মধ্যে পড়ে যাবা। তো আমরা যতটুকু পড়াবো ততটুকুই পড়ো। বুঝছো? ওকে, তো গেল ২ ধরনের ইমালশন। এখন প্রশ্ন হচ্ছে আমরা এই ইমালশনটা তৈরি করি কিভাবে? এই যে এখানে ডেফিনিশন দেওয়া আছে অলরেডি আমি যেগুলো বলে দিছি। প্রশ্ন হচ্ছে আমরা এই ইমালশনটা তৈরি করি কিভাবে? ঠিক আছে? তো ইমালশন আমরা তৈরি করি কিভাবে? লিখো ইমালশন তৈরির উপায়। ইমালশন তৈরির উপায়। ইমালশন তৈরির উপায়। আর মাঝখানে আমি যে কথাগুলা বলছি এগুলাই আবারও পাবা। বুঝছো? জাস্ট এগুলা মনে রাখতে পারো। যে মাখনের মধ্যে 40% চর্বি থাকে, 16% পানি থাকে। এগুলা মনে রাখতে পারো চাইলে। ওকে। তো এখানে দিয়ে রাখছে তরল, বিস্তৃত ২ টাই। উদাহরণ দিয়ে রাখছে ইমালশন। এবং খেয়াল করো বাটারের মধ্যে তরল পানি থাকে, কঠিন চর্বির মধ্যে। এটা হচ্ছে বাটার। তো এগুলা নিজেরা বুঝে পড়ে বুঝে নিবা। ঠিক আছে? আর যদি না বুঝো তাহলে আমাকে জিজ্ঞেস করবা অবশ্যই। তো এখন প্রশ্ন হচ্ছে আমরা ইমালশনটা তৈরি করব কেমনে? ভাইয়েরা, ইমালশন তৈরি করব হচ্ছে ইমালসিফাইং এজেন্টের মাধ্যমে। লিখো। ইমালসিফাইং এজেন্ট আছে। বা এটাকে আমরা এক কথায় ইমালসিফায়ারও বলতে পারি। ইমালসিফায়ার। ইমালসিফায়ারের মাধ্যমে। তো ইমালসিফায়ার জিনিসটা দেখতে কেমন? ইমালসিফায়ার দেখতে কেমন? তো ইমালসিফায়ার হচ্ছে এরকম একটা সাবস্টেন্স। যেখানে এর মধ্যে একটা পোলার হেড থাকবে আর থাকবে হচ্ছে নন পোলার টেইল, লেজ। তোমরা এরকম কোন স্ট্রাকচার দেখছো কিনা? এটা মাইনাস হইতে পারে, এটা প্লাসও হইতে পারে। যেকোনো। পোলার মানে এখানে এটা হয়তো বা প্লাস, এটা মাইনাস। বুঝছো? এরকম কোন স্ট্রাকচার তোমরা কখনো দেখছো কিনা? হ্যাঁ, দেখছো। সাবান। সাবান কিন্তু one kind of emulsifying agent। তাই না? মনে আছে সাবান? যেমন সাবান। লিখো। সাবান বা ডিটারজেন্ট। সাবান অথবা ডিটারজেন্ট। আজকে তোমাদের খুবই সুন্দর একটা SW দিব। তোমরা একটা কাঁচের গ্লাসের মধ্যে পানি নিবা আর আর একটু তেল নিবা। শুরুতে এই ২ টাকে এড করবা। সয়াবিন তেল নিতে পারো যেহেতু এটা কিছুটা হলুদ বর্ণের। তো এই পানির সাথে তেল দেখবা যে মিশতেছে না। বুঝছো? ওটার মধ্যে তুমি একটু লিকুইড সাবান মিশায় দিবা। হ্যান্ড ওয়াশ আছে না? হ্যান্ড ওয়াশ, হ্যান্ড সোপ দিয়ে দিবা এবং ঝাঁকাবা দেখবা যে একটু পরে একটা ইমালশন হয়ে গেছে। কি যে সুন্দর লাগে দেখতে। আচ্ছা, তো যাই হোক, আজকে খুব হাসতেছি। আমি জানি না কেন। তো সাবান বা ডিটারজেন্ট কেমনে কাজ করে এটাই এখন দেখাবো, হ্যাঁ? তো আচ্ছা সাবানের এক্সাম্পল যেন কি ছিল তোমাদের মনে আছে? সোডিয়াম লরেল সালফেট, SLS।
অথবা অ্যালকাইল বেনজিন সালফোনেট, এবিএস, এগুলাই তো, তাই না? যেমন দেখো সালফেট, একটা সালফেট আয়ন থাকবে এখানে, CH3 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 ডট 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 এরকম ভাবে থাকবে, আর এটা হচ্ছে SO3 মাইনাস। তাহলে চিন্তা করে দেখো তো, এই পোর্শনটুকু হচ্ছে আমাদের পোলার হেড, এই পোর্শনটা হচ্ছে আমাদের পোলার হেড, এটা হচ্ছে নেগেটিভ চার্জ বিশিষ্ট একটা পোল। এরকম পজিটিভ ক্যাটায়নিক ইমালসিফাইং এজেন্টও আছে। দেখো ইমালসিফাইং এজেন্টের আরেকটা নাম আছে সারফেক্টেন্ট। আরে পড়ানো শেষ নাই। এই ইমালসিফাইং এজেন্টের আরেকটা নাম আছে, যার নাম হচ্ছে সারফেক্টেন্ট। তোমরা নাম শুনছো? বলো তো এই সারফেক্টেন্ট শব্দটা তোমরা কোথায় শুনছো? হ্যাঁ, গোলাম মোস্তফা, তুমিও ঠিক বলেছো। হ্যাঁ, সত্যি সারফেক্টেন্ট শব্দটা তোমরা শুনছো বায়োলজিতে, তাই না? আচ্ছা, হ্যাঁ, সারফেক্টেন্ট তোমরা শুনছো। এটা ডিটারজেন্ট, ওয়ান কাইন্ড অফ সারফেক্টেন্ট। তোমার সাবানগুলো সারফেক্টেন্ট। আবার আরেক ধরনের সারফেক্টেন্ট আমাদের লাংস থেকে নির্গত হয় অ্যালভিওলাসের মধ্যে, সেরা তোমরা অনেকেই পারছো। এবং মানব ভ্রূণের 23 সপ্তাহ থেকে এই সারফেক্টেন্ট বা সারফেক্ট অ্যাক্টিভ এজেন্ট টা নির্গত হতে শুরু করে। যদি সারফেক্টেন্ট না থাকতো তাইলে পানির পৃষ্ঠটানের কারণে অ্যালভিওলাসটা আর প্রসারিত হতে পারতো না, একদম সংকুচিত থেকে যেত। আমরা কিন্তু শ্বাস প্রশ্বাস নিতে পারতাম না। ঠিক আছে? আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম, এই হচ্ছে পোলার হেড আর এটা হচ্ছে নন পোলার টেল। বুঝতেই পারছো যে এখানে হাইড্রোকার্বন আছে, ওই অংশটা হচ্ছে নন পোলার টেল। এবার তাহলে আমাকে বলো, এবার আমাকে বলো যে কোন অংশটা কার সাথে মিশ্রিত হবে? বলো কোন অংশটা কার সাথে মিশ্রিত হবে? এই পোলার হেড কার সাথে যুক্ত হবে আর নন পোলার টেলটা কার সাথে যুক্ত হবে? তোমরা যেটা ভাবতেছো সেটাই সঠিক। এই পোলার হেডটা যুক্ত হবে পানির সাথে, তাই না? পানির সাথে মিশ্রিত হবে, পানির সাথে মিশ্রিত হবে। আর নন পোলার টেলটা কার সাথে? তেলের সাথে, তেলের সাথে মিশ্রিত হবে বা যুক্ত হবে। ভাই, সাবান কি আমাদের শরীরে খুব ক্ষতি করে? ইয়েস, ক্ষারযুক্ত সাবান যেগুলাতে প্রচুর পরিমাণে যেটার পিএইচ অনেক বেশি থাকে, স্পেশালি সোডিয়াম লরেল সালফেট যুক্ত সাবানগুলা কিন্তু আমাদের বডিতে ক্ষতি করেই থাকে, বেশ ক্ষতি করে। স্পেশালি কাপড় কাচার সাবানগুলা, আগে যেগুলা ছিল তিব্বত 570 বল সাবান, তারপরে আরো কি কি যেন সাবান ছিল না, যেগুলা আমাদের মায়েদের হাত একদম রুক্ষ শুষ্ক বানায় ফেলতো। তারপরে তোমরা তেল চর্বি থেকে সাবান প্রস্তুত প্রণালী পড়ছো, যে এখানে COONA থাকে, অর্থাৎ COOH, ওই আয়নটা থাকে, ওইটা আরো বেশি ক্ষতিকারক। বুঝছো, শরীরকে একদম খসখসা বানায় দেয়। তো যাই হোক, তো আমরা সামনের দিকে আগাই। তোমরা অ্যালোভেরা যুক্ত সাবান ইউজ করবা, বুঝছো? এটার মধ্যে একটা সুদিং এজেন্ট থাকে, এমোলিয়েন্ট যেটাকে আমরা বলি। ঠিক আছে? পচা সাবান না, আলমের এক নাম পচা সাবান। ছেলেপেলেরা অনেক অ্যাড দেখো তাইলে। উম্মে সালমা, হ্যাঁ বলো, তোমার প্রশ্ন করো, আরো কয়েকবার করো, অনেক মেসেজ যাচ্ছে তো এই জন্য সবার চোখে পড়ে না। বইয়ে লেখা আছে ব্লাড একটা ইমালশন, লেখা থাকুক। ছেলেপেলেরা মানে এতটুকু মাথায় ঢুকবে না উম্মে সালমা আমাকে। আচ্ছা, আমি তোমাদের থেকে একটা মিনিট সময় নিচ্ছি। তো উম্মে সালমা নামে একটা মেয়ে, নামটা অনেক সুন্দর, কিন্তু ওর কথাটা একটু কেমন জানি। ও বলতেছে এতক্ষণ ধরে প্রশ্ন করতেছি চোখে পড়ে না, খুবই ব্যাড ল্যাঙ্গুয়েজ। তো যাই হোক, তো বলছে যে ওর প্রশ্নটা হচ্ছে এটা, যে বইয়ে তো রক্তকে কিসের মধ্যে বলছে? রক্তকে ইমালশন বলছে। আচ্ছা, আমি কি বলছি দেখো তো। এই ইমালশন, এটা কোন জাতীয় সাবস্টেন্স? এটা কি কলয়েডের উদাহরণ না? উদাহরণ কি দেওয়া যায় না? কলয়েডই তো, রক্ত কলয়েড, ইমালশনও কলয়েড, এই কি তো, এই কি। ঠিক আছে?
আচ্ছা, মালিহা মমতাজ তুল্য সংখ্যাটা লাগবে। আচ্ছা ঠিক আছে, আমাকে বইলো, আমি পাঠায় দিবনে। ওকে, তাহলে এবার চলো আমরা দেখি যে এই ইমালসিফাইং এজেন্টটা কিভাবে তেল এবং পানিকে মিশায় দিচ্ছে। তেল পানি মিশে। তেল পানি কিন্তু মিশে। আচ্ছা দেখো, মনোযোগ। নরমালি নরমালি এই পানির সাথে, এই ধরো পানি, ধরে নিচ্ছি এটা হচ্ছে পানি। পানি। আর এর সাথে আমরা তেলকে মিশাই দিলাম। এই যে এটা হচ্ছে তাদের সারফেস, কমন সারফেস। এই হচ্ছে তেল। তেল পানি কখনোই মিশবে না, কারণ তাদের মধ্যে প্লাস মাইনাস কোনো পোল নাই, তাই না? তেলের মধ্যে প্লাস মাইনাস কোনো পোল নাই। তো আমরা যখন এর মধ্যে সারফেক্টেন্ট অ্যাড করে দিব, আমরা যখন এর মধ্যে ইমালসিফায়ার অ্যাড করে দিব, তখন এটা কি করবে জানো? পানির সারফেস টেনশন কমায় দিবে। পানির সারফেস টেনশন কমায় দিবে। তো পানি আর নিজেদের মধ্যে থাকতে পারবে না। খেয়াল করে দেখো, পানির নিজেদের মধ্যে সারফেস টেনশন বেশি থাকার কারণেই এই যে তাদের একটা কমন যে সারফেস আছে, তো পানি নিজেদের সাথেই কানেক্টেড থাকে বেশি। পানি বলে যে আমি অন্যটা পানির সাথেই তো বেশি ভালো অ্যাড হয়ে থাকতে পারি, তাই না? পানি বলে কি, এই যে প্লাস মাইনাস, পানি বলবে যে আমি একটা মাইনাস প্লাসের সাথেই থাকবো। এখানে তেলকে তো আমি চিনি না, তেল বলতে কিছু আছে কিনা আমি জানি না। তো এই জায়গায় আসে আমাদের ইমালসিফায়ার। খেয়াল করে দেখবা, এই ইমালসিফায়ারের এই নেগেটিভ পোর্শনটা, এই নেগেটিভ টেলটা এই তেলের সাথে যুক্ত হয়ে যায়। এই যে দেখো, তুমি এখানে ইমালসিফায়ার অ্যাড করছো, অ্যাড করে একটু ঝাঁকাবা, কিছুক্ষণ ঝাঁকাবা, অনেকক্ষণ ভালোই ঝাঁকাইতে হবে, বুঝছো? ঝাঁকাইলে কি হবে জানো? এই তেলের ছোট ছোট ড্রপলেট তৈরি হবে, ছোট ছোট তেলের ড্রপলেট তৈরি হবে। এই ড্রপলেট গুলার চারপাশেই ইমালসিফাইং এজেন্ট গুলা এইভাবে যুক্ত হয়ে যাবে। খেয়াল করে দেখো, নন পোলার যে টেইল আছে, এই নন পোলার টেইলটা তেলের সাথে যুক্ত হয়ে যাবে। এই নন পোলার টেলটা কি হবে? তেলের সাথে যুক্ত হয়ে যাবে। আর এই যে পোলার হেড গুলা দেখতেছো, এটা প্লাস হতে পারে, মাইনাস হতে পারে। আমরা যাকে নিছি সোডিয়াম লরেল সালফেট, ওটা হচ্ছে মাইনাস। এই যে মাইনাস চার্জ, এই যে পোলার হেডটা আছে, এই পোলার হেড পানির সাথে যুক্ত হবে। এখানে পানি আছে, এই পানির সাথে এই পানির সাথে এই যে পানি, পানি তো সবখানে আছে, তাই না? পানি আছে সবখানে, পানি সবখানে আছে। তো এই পানির সাথে এই নেগেটিভ পোর্শন গুলো যুক্ত হয়ে যাবে, পোলার হেডটা যুক্ত হয়ে যাবে, এবং এই পোলার হেড যুক্ত হয়ে তেলটাকে পানি থেকে দূরে রাখবে। খেয়াল করে দেখো, চারপাশে আছে পানি, এর মধ্যে ছোট্ট একটা তেলের ড্রপলেট। এই ড্রপলেটের চারপাশে চারপাশে কারা যুক্ত অবস্থায় আছে? এই ইমালসিফাইং এজেন্ট গুলো আছে, বুঝছো? এই ইমালসিফাইং এজেন্ট গুলো আছে। পানি আর এটার কাছে আসতে পারবে না, ইমালসিফাইং এজেন্ট গুলো আছে। তার মানে চিন্তা করে দেখো, ইমালসিফাইং এজেন্ট গুলা এই পানির মধ্যেই এই তেলের ছোট্ট একটা ড্রপলেটকে মিশাই নিয়ে গেছে। অর্থাৎ এই তেলগুলো আস্তে আস্তে পানির সাথে মিশে যাবে। অ্যাকচুয়ালি কিন্তু তেল আর পানি একসাথে ক্লোজ কন্ট্যাক্টে আসে নাই। এই তেলের চারপাশে ছিল এই ইমালসিফাইং সাবস্টেন্স গুলা। সবাই কি বুঝছো? ভালো একটা সাবানের নাম, তোমরা লিকুইড সাবানগুলা ইউজ করতে পারো। যেমন কি যেন এটা, লিকুইড সোপগুলা ভালো দেখা যায় ডিরেক্ট সাবানের চেয়ে। ক্লিয়ার না একদম? জিনিসটা সুন্দর না? খুবই সুন্দর। যেমন ইন্টারনেটে তুমি কয়েকটা জিনিস সার্চ করে দেখতে পারো। ইমালস ইমালসিফিকেশন। ইমালসিফিকেশন, এই যে খেয়াল করো, আরো ভালো ছবি বের করি। তোমরাও সার্চ করতে পারো, গুগলে সার্চ করো। খেয়াল করছো কি সুন্দর? এটাই ভালো, এটাই ভালো। এই দেখো, উপরে তেল নিচে পানি,
মাঝখানে আমরা ইমালসিফায়ার এড করছি। তো এতে করে কি হইছে? এই তেলের চারপাশে ইমালসিফায়ার গুলা যুক্ত হয়ে এটাকে পানির মধ্যে নিয়ে গেছে। এই যে দেখছো? পানির মধ্যে ছোট, ছোট তেলের ড্রপলেট তৈরি হয়ে গেছে। না এখান থেকে সিকিউ আসে না। এখান থেকে সিকিউ আসে না। কারণ আসলে খুব একটা যে সবাই অ্যান্সার করতে পারবে এরকম না। তাহলে ছবিটা যেন কই ছিল? এই হচ্ছে ছবিটা। এই যে দেখো। এই পানির মধ্যে ছোট, ছোট ড্রপলেট তৈরি হয়ে গেছে। এই ড্রপলেট গুলার একটা নাম আছে। আমি নামটা না মনে করতে পারতেছি না। বারবার চেষ্টা করতেছি। এই ড্রপলেট গুলার খুব সুন্দর একটা নাম আছে যেটা আমাদের ফার্মাসিউটিক্যাল ড্রাগ ডেলিভারি সিস্টেমে এটা অনেক কাজে লাগে। হাইড্রোফোবিক কোট, এমালসিফায়ার, ইমমিসিবল লিকুইডস। তোমরা যখন পড়বা দেখবা ইমমিসিবল যারা একসাথে মিশে না এটাকে বলা হয় ইমমিসিবল। আচ্ছা এমালসিফায়ার এড হয়ে উম এই তো এমালসিফায়ার ওয়াটার লাভিং হাইড্রোফিলিক পোরশন গুলা পানির সাথে যুক্ত থাকবে আর হাইড্রোফোবিক পোরশনটা তেলের সাথে যুক্ত হয়ে যাবে। এই যে ছোট, ছোট ড্রপলেট গুলো একটা নাম আছে। খুব সুন্দর নাম আছে। যাই হোক, তাহলে আমরা সামনের দিকে আগাই। আজকে ক্লাস শেষ করা যাবে না তাইলে। তাহলে পানিতে আমরা তেল মিশাতে পারি, তেলের সাথে বা আবার পানিকে মিশাতে পারি। সবকিছুই ইমালসিফায়ার এর উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে? ওকে, গেল। ইভেন আমাদের যে সাবান যে ময়লা পরিষ্কার করে এটাও কিন্তু সেম মেকানিজম এ। বুঝছো? এই ড্রপ গুলাকে ইমালশন বলে না। পুরা মিশ্রণটাকেই ইমালশন বলে। তেল এবং পানির যে মিশ্রণটা এটাকেই ইমালশন বলা হয়ে থাকে। তাইলে আল্টিমেটলি আমরা বলতে পারি একটা ইমালশনের মধ্যে কি, কি থাকে? ওয়াটার থাকে, ওয়েল থাকে, প্লাস এমালসিফায়ার থাকে। এবং কোন একটা লোশন বা কোন একটা ক্রিম, কোন একটা লোশন বা কোন একটা ক্রিম কত ভালো, এটা আমাদের জন্য কত ভালো, আমাদের স্কিনের জন্য কত ভালো, এটা ডিপেন্ড করে আমরা কত ভালো তেল ব্যবহার করতেছি আর কত ভালো ইমালসিফায়ার ব্যবহার করতেছি এই দুইটার উপরে। দেখবা কোন সাবান বা এর মধ্যে বলা থাকে ক্যানোলা অয়েলের সাবান বা হচ্ছে তোমার ক্রিম, অলিভ অয়েলের ক্রিম, অলিভ অয়েলের নির্যাসযুক্ত আরো নানান ধরনের এসেনশিয়াল অয়েলের নির্যাসযুক্ত। বুঝছো? তো এই তেলের সাথে এই তেলটা কতটা তুমি ভালো নিচ্ছ এর উপরে ভিত্তি করে এই ক্রিমগুলা তোমার বা এর মূল্য নির্ভর করে। বুঝছো? তো আমরা দেখব না একটু পরে। ওকে। তাহলে দেখো কলয়েডের নানান ধরনের শ্রেণীবিভাগ আছে। যেটা একটু আগে আমি বললাম যে কলয়েড সিস্টেমের নাম। এটা কঠিন সল হইতে পারে, শুধু সল হইতে পারে, কঠিন এরোসল হইতে পারে, ইমালশন হইতে পারে, তরল এরোসল হইতে পারে, ফোম, জেল, নানান নাম আছে। তোমরা এগুলা পড়ে নিতে পারো। বুঝছো? কঠিন সল খেয়াল করে দেখো রঙিন কাঁচ। এই কাঁচের মধ্যে আমরা কিছু সাবস্টেন্স ব্যবহার করি এতে করে কাঁচটা রঙিন হয়ে যায়। এটা হচ্ছে কঠিন সল, যেটা কঠিনের মধ্যে কঠিন। কঠিনের মধ্যে কঠিন এই দুইটার মিক্সচার, এটাকে আমরা বলি সলিড সল। তারপরে দেখো কঠিনের মধ্যে বিস্তৃত দশাটা হচ্ছে কঠিন, অর্থাৎ তরলের মধ্যে যখন কঠিন থাকবে এটাকে আমরা বলতেছি শুধু সল, অর্থাৎ রং, মিল্ক অফ ম্যাগনেসিয়া, তারপর হচ্ছে দেহকোষ। আসলে বুঝছো এটা না এক একটা জায়গাতে এক এক রকম ভাবে বলা থাকে। যেমন আমি ইউনিভার্সিটি লাইফে পড়লাম যে রং হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইমালশন। তো এই বইয়ে আবার সল দেওয়া আছে। কোনো সমস্যা নাই। ভাইয়া বইয়ে যা দেওয়া আছে তাই পড়ো। তো মিল্ক অফ ম্যাগনেসিয়া। তো মিল্ক অফ ম্যাগনেসিয়াটা অর্থাৎ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডটা পানির মধ্যে আছে, তাই না? তো এটাকে আমরা সল বলতেছি। তারপর দেখো কঠিন এরোসল। এই কঠিন পদার্থ যদি গ্যাসের মধ্যে বিস্তৃত থাকে এটাকে আমরা কঠিন এরোসল বলি। যেমন এক্সাম্পল গুলা মেডিকেলের জন্য খুবই ইম্পর্টেন্ট। ভেরি, ভেরি ইম্পর্টেন্ট মেডিকেলের জন্য। খেয়াল করে দেখো বাতাসের ধুলাবালি, তারপরে ধোঁয়া, বাতাসের মধ্যে কঠিন পার্টিকেল উড়ে বেড়াচ্ছে। এটাকে আমরা সলিড অ্যারোসল বলতেছি। অর্থাৎ এই ডিসপারশন মিডিয়ামের উপরে ভিত্তি করে আমরা ইমালশনের নামকরণ করতেছি। বুঝছো? ওকে। তারপরে দেখো এই তরলের মধ্যে যখন তরল থাকে এটাকে আমরা ইমালশন বলি। তাহলে খেয়াল করে দেখো তো ভাইয়া, এই যে রঙের মধ্যে কি থাকে? এই তরল তেলের মধ্যে কি পানির মধ্যে তেল থাকে না? এটা ওয়ান কাইন্ড অফ ইমালশন। বুঝছো? সুতরাং তুমি যেইভাবেই নিবা
তুমি তোমাকে ব্যাখ্যা করতে হবে জিনিসটা। ঠিক আছে? তোমাকে ব্যাখ্যা করতে হবে। যেমন ইমালশন দেখো, দুধ একটা ইমালশন বলে দিছে এখানে। বাট আমরা অনেকভাবে এটাকে চিন্তা করতে পারি। আমরা প্রোটিন কণাগুলাকে সলিড হিসেবেও চিন্তা করতে পারি। ওই যে লবণগুলাকে আমাদের রক্তের মধ্যে যে লবণ আছে, ওই লবণটাকেও আমরা সলিড হিসেবে চিন্তা করতে পারি। ঠিক আছে? দুধের মধ্যেও লবণ আছে। এটাকে আমরা সলিড হিসেবে চিন্তা করতেই পারি। অর্থাৎ তুমি কোন জিনিসটাকে মাথায় নিছো, ওই অনুযায়ী ভিত্তি করে নামকরণ করবা। ক্লিয়ার? যদি কনসেপ্ট ভালো থাকে তাইলে সবকিছুই হবে। আচ্ছা এবার চলো। এই গ্যাস যখন তরলের মধ্যে থাকে এটাকে আমরা বলি ফোম। যেমন সাবানের ফেনা। যেমন তরলের মধ্যে কি থাকে? বাতাস ঢুকে যায় না? বাতাস ঢুকে যায় না? তো এটাকে আমরা বলতেছি ফোম। তারপরে দেখবা শেভিং ক্রিম। তরলের মধ্যে বাতাস ঢুকে যায় তখন এটা ফুলে ওঠে। বুঝছো? শেভিং ফোম। এবার দেখো, এই তরল যদি কঠিনের মধ্যে থাকে, কঠিন পদার্থের মধ্যে যদি তরল থাকে, ওটাকে আমরা বলতেছি জেল। ওটাকে আমরা বলতেছি জেল। যেমন দেখো জেলি। জেলি। এটা মোটামুটি বলা যায় যে একটা সলিড সাবস্টেন্স। বাট এর মধ্যে কিন্তু তরলও থাকে। এইজন্য দেখবা যে একটু ঠান্ডা, ঠান্ডা করে নড়াচড়া করে। আচ্ছা, আবার দেখো তরল, কঠিনের মধ্যে যদি তরল থাকে, ওটাকেও আবার ইমালশন বলা হইছে। যেটার এক্সাম্পল হচ্ছে মাখন। তো এগুলা তোমরা বুঝে, বুঝে পড়বা, বুঝছো? বুঝে, বুঝে পড়বা। এটা এখানে কিন্তু আন্ধা মুখস্থ করার কিছু নাই। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, বিস্তার মাধ্যমের উপর ভিত্তি করে বা বিস্তারণ মাধ্যমের উপর ভিত্তি করে আমরা এই কলয়েড সিস্টেমের নামকরণ করি। ঠিক আছে? কঠিন হলে কঠিন সল, তরল হলে শুধু সল, গ্যাসীয় হলে অ্যারোসল। তরলের মধ্যে তরল হলে ইমালশন। তারপরে দেখো গ্যাসের মধ্যে তরল হলে তরল অ্যারোসল। দেখো গ্যাস যখনই আসবে এটাকে আমরা অ্যারোসল নাম দিচ্ছি। গ্যাস যখনই আসে ওটাকে আমরা নাম দিচ্ছি কি? অ্যারোসল। ঠিক আছে? আচ্ছা, যখন গ্যাস তরলের মধ্যে থাকবে এটাকে নাম দিচ্ছি ফোম। এই তরলটা যখন আবার কঠিনের মধ্যে থাকবে এটাকে আমরা বলতেছি জেল। তরল যখন কঠিনের মধ্যে থাকবে এটাকে বলা হয়েছে ওয়ান কাইন্ড অফ ইমালশন, যার এক্সাম্পল হচ্ছে মাখন। বুঝছো? আচ্ছা, এবার আমি তোমাদের প্রশ্নের উত্তর দিই। ভালো একটা সাবানের নাম বলেন, ভালো একটা শ্যাম্পুর নাম বলেন। শ্যাম্পুর নাম আমি গত গত ক্লাসে বলছিলাম। ওটা হচ্ছে তোমরা বর্তমানে বাজারে একটাই আহ এসএলএস বা হচ্ছে সালফেট ফ্রি শ্যাম্পু আছে। ওটার নাম হচ্ছে ডেনসেল এলো। বুঝছো? ডেনসেল এলো। এটা মনে হয় এখনো মার্কেটে আসে নাই। কয়েক মাস পরে আসবে। ওটা ব্যবহার করতে পারো। বুঝছো? সালফেট ক্ষতিকারক। হ্যাঁ, সালফেট কেন ক্ষতিকারক? আমি বলে দিচ্ছি সালফেট কেন ক্ষতিকারক। এই যে দেখো সালফেটের সাথে একটা মাইনাস চার্জ আছে না, নেগেটিভ চার্জ? এই নেগেটিভ চার্জ যে এই নেগেটিভ চার্জ যে আমাদের চুলের সাথে যুক্ত হয়ে চুলের স্মুথনেসকে সে নষ্ট করে। বুঝছো? চুলের কেরাটিন প্রোটিন আছে না? এবং আমাদের স্কিনেও কি কেরাটিন প্রোটিন আছে না? এই প্রোটিনগুলা কিন্তু হাইড্রোফিলিক। প্রোটিনগুলো হচ্ছে পোলার। তো ওই পোরশনের সাথে এটা যুক্ত হয়ে ওই প্রোটিনটাকে নষ্ট করে দেয়। চুলের কেরাটিন প্রোটিনটাকে নষ্ট করে দেয়। না ভাইয়া গ্লোবিউলার ড্রপলেট না। ওটার অন্য আরেকটা নাম আছে। আমি বের করে বলবো না। তো যেটা বলতেছিলাম, এটা না স্মুথনেস নষ্ট করে দেয়। সিল্কি ভাবটা নষ্ট করে দেয় যেখানে সালফেট থাকে। মনে রাখবা কখনোই কোন সাবস্টেন্সে যদি সালফেট থাকে আর প্যারাবেন থাকে, নেভার এভার এটা ইউজ করাই যাবে না। প্যারাবেন থাকলে সেখানে ক্যান্সার হয়ে যাবে। ধরো কোন ক্রিম ব্যবহার করতেছো যার মধ্যে তোমার প্রিজারভেটিভ হিসেবে প্যারাবেন দিছে। ৫ বছর ১০ বছর পরে তোমার স্কিন ক্যান্সার হয়ে যাবে। বুঝছো? হরমোনাল ইমব্যালেন্স হয়ে যাবে প্যারাবেন যদি থাকে। স্পেশালি ছেলেদের ক্ষেত্রে। প্যারাবেন ছেলেদের বডিতে যেয়ে টেস্টোস্টেরনকে নষ্ট করে ফেলে। তার টেস্টোস্টেরনের ঘাটতি তৈরি করে ফেলে। নেভার এভার এই সালফেট এবং প্যারাবেনটা খুব বেশি খারাপ। ইউজ করা যাবে না। ঠিক আছে? আচ্ছা। তো বললাম যাদের মাথায় খুশকি আছে তারা ডেনসেল অ্যালোটা ইউজ করতে পারো। আর সবসময়ের জন্য আমি যেটা বলি, যাদের চুল ভালো তাদের সবকিছুই স্যুট করে। এটা নিয়ে কোনো দ্বিমত নাই। বাট যাদের আ চুল ভালো না, তাদের জন্য আমি বলব যে তোমরা একটু ডেনসেল অ্যালোটা ইউজ করো বা ট্রেজেমি ইউজ করো। আ অথবা আমি লরেলটা ইউজ করতে বলব না। কারণ আমি নিজে কখনো ইউজ করি নাই। তো ট্রেজেমিটা ভালো। ট্রেজেমিটা ভালো। চুল কালো করার জন্য মানে সিল্কি করার জন্য উম
আমি জানি না, এটা আমার আইডিয়া নাই। হুম। এই তো এখন তো বিরতিই চলতেছে। আর কি চলতেছে? গল্পগুজব চলতেছে। ৮ঃ০৬ বাজে না? ক্লাস কয়টা পর্যন্ত? ৮ঃ৪৫ পর্যন্ত। ৪৫ মিনিট আছে। অনেক কিছু কিন্তু পড়ানোর আছে। একটা ভ্যানিশিং ক্রিম কোনটা ভালো হবে নাম বলেন? আচ্ছা, সামনে তো শীতকাল আসতেছে না? তো আমরা ভেজলিন কোকোয়া বাটার একটা তোমার কি বলে এটাকে? লোশন আছে, ওইটা ইউজ করতে পারো। ভেজলিন কোকোয়া বাটার, এটা ভালো। তারপরে নিভিয়া আছে, নিভিয়াও ভালো। আর সাবানের মধ্যে বলব যে, আমরা যে বাজার থেকে লাক্স সাবান আনি, এটা কিন্তু ভালো না। একদম খরখরা করে দেয় স্কিনকে। লাইফবয় সাবান, লাক্স সাবান এগুলা ভালো না। ভালোর মধ্যে তোমরা আ সেভলন না, ডেটলের একটা লিকুইড সোপ আছে। লিকুইড সোপ দিতে পারো। বুঝছো? এবং একবার এই বডি ওয়াশ ইউজ করতে শুরু করলে তখন আর নরমাল সাবান ইউজ করতে আর ভাল লাগবে না। বুঝছো? ডেটল বডি ওয়াশ, লিকুইড সোপ মানে হচ্ছে বডি ওয়াশ গুলা। এটা ভালো। বুঝছো? ডেটল অ্যালোভেরার নির্যাস আছে। আবার কিছুতে আবার ভিটামিন দেওয়া আছে। নিতে পারো। হ্যাঁ, আরো তো অনেকগুলো আছে যেগুলার দাম অনেক বেশি, বুঝছো? ইউজ করে লাভ নেই। দেশি পচা সাবান সবচেয়ে ভালো। হ্যাঁ, অন্তিম করিম। এটা টেনশনের কিছু নাই, বুঝছিস? টেনশন করলেই আরো বেশি পড়বে। তো যে জিনিসটা ঘটতেছে এটাকে মেনে নিতে হবে। ঠিক আছে? এটাকে মেনে নিতে হবে। স্ট্রেস রাখা যাবে না। আমি বলি, তোমরা যদি ভালো থাকতে চাও লাইফে, তো কয়টা কাজ করবা। যে কাজটা আমিও করতাম না বা অনেকেই করে না। রাত জাগা যাবে না প্রথমত। দ্বিতীয় হচ্ছে অযাচিত মানসিক চাপ নেওয়া যাবে না। ঠিক আছে? স্ট্রেস নেওয়া যাবে না। মানে তোমার লাইফে যা ঘটতেছে, সৃষ্টিকর্তার উপরে যদি ভালো বিশ্বাস থাকে, নামাজ কালাম যদি ঠিকঠাক পড়ো, তো কারো সাথে নিজেকে কম্পেয়ার না করা। তারপর হচ্ছে ধরো যে মানে আমি এটা করব, এটা করব, আকাশ কুসুম চিন্তা করতে যেয়ে অনেক সময় স্ট্রেস আসে। বুঝছো? আসলে আমাদের মানসিক আ অশান্তির সবচেয়ে বড় কারণটা হচ্ছে, আমি যেটা শুনি সবার কাছ থেকেই, এটা হচ্ছে নিজেকে অন্যের সাথে কম্প্যারিজন করা। কখনোই এই কাজটা করবা না। বুঝছো? স্ট্রেস কমায় আনবা লাইফে। ঠিকঠাক ঘুমাবা। একটু নামাজ পড়ার চেষ্টা করবা। নিজেদের ধর্মীয় অনুশাসনগুলা পালন করার চেষ্টা করবা। একটু সকালবেলা উঠে দৌড়াদৌড়ি করবা যাতে করে সারা শরীরে ব্লাড সার্কুলেশন ভালো থাকে। দেখবা যে এমনিতেই শরীর ভালো হয়ে গেছে। এমনিতেই। ওজন বাড়তে দিবা না বডির। হ্যাঁ, চুল অনেকক্ষণ ভেজা থাকলে চুলের গোড়াটা নরম হয়ে যায়। ট্রু। বেশিক্ষণ ভিজতে দেওয়া যাবে না। মুশফিক? আচ্ছা, ওটার জন্য অর্গানিকের ক্লাসে। ইনশাআল্লাহ এলজিবিতে পড়াবো নে। আ তারপর হচ্ছে চুল পেকে গেছে এ কারণে ওইটা না আমার আইডিয়া নাই। আমি তো দেখি যে যাদের চুল একটু সাদা, সাদা হয়ে গেছে, আরে ওদের তো আরো অ্যাট্রাকটিভ লাগে। সরিষার তেল চুলের জন্য, সরিষার তেল কে ইউজ করে ভাই? কখনো এই সমস্ত তেল-ফেল ইউজ করবা না। সরিষার তেল এত স্টিকি একটা তেল, সারাদিন মাথার মধ্যে তো ময়লা লেগে থাকবে। আরো খারাপ হয়ে যাবে চুলের অবস্থা। চুলে কখনোই ময়লা লাগতে দেওয়া যাবে না। চুল যত ময়লা হবে তত চুল পড়ে যাবে। এটা মাথায় রাখবা। আ ডেনসেল এখন বাজারে শুধু ডেনসেলটা আছে। ডেনসেল এলোটা এখনো আসে নাই। আমি বলব যে যখন আসবে তখনই কিনবা। এখনই কেনার দরকার নাই। আমি দেখায় দিচ্ছি। যখন আসবে তখনই কিনবা। এখন বাজারে শুধু ডেনসেল আছে, এটা হচ্ছে খুশকির জন্য। যাদের মাথায় খুশকি আছে তারা ওইটা ইউজ করতে পারো। বাট আমি বলব যে আগে ইয়ে আসুক।
কামিং সুন বেস্ট মেডিকেটেড শ্যাম্পু ইন বাংলাদেশ ডেনসেল এলো। হ্যাঁ, এটা সামনে আসবে এখনই না। এই তো এটা দেখা যাচ্ছে। তো এই জিনিসটা তোমার আ ভালো। কারণ এখানে তোমার অ্যালোভেরার নির্যাস আছে, ভিটামিন ই আছে, কন্ডিশনিং সাবস্টেন্স গুলো আছে। মানে চুলকে ভালো রাখার জন্য যা লাগে। তোমার অ্যান্টিঅক্সিডেন্ট লাগবে মাস্ট। ভিটামিন ই এই জিনিসটা চুলের জন্য ভালো। তারপর হচ্ছে তোমার অ্যালোভেরা নির্যাস। এটা ইমোলিয়েন্ট একটা ভাব আছে। চুলকে সফট করার জন্য এটা কাজ করে। কন্ডিশনিং সাবস্টেন্স আছে চুলটাকে স্মুথ রাখবে। তো তারপরে আমলা আছে, ভিটামিন সি আছে। তো এই সবকিছু মিলায়া যে ফর্মুলেশনটা তৈরি করা হইছে, দিস ইস ভেরি গুড ফর্মুলেশন। ইভেন যাদের মাথায় খুশকি আছে তাদেরও ভালো আবার হচ্ছে চুল ভালো রাখার জন্য। বাট এটা এখনই না কিছুদিন পরে আসবে মনে হয়। এটা এখনো মার্কেটে আসে নাই। ওকে। তো ডেনসেল এর অনেক মার্কেটিং করে ফেললাম। এখন এটা বাজারে একমাত্র। ঠিক আছে? তো স্ট্রেস হচ্ছে সবথেকে বড় কারণ। স্ট্রেস এবং লাইফস্টাইল যদি ঠিকঠাক না থাকে, এটাই সবচেয়ে বড় কারণ চুল পড়ার। যেমন আম আমি যখন ইন্টার আ ইন্টার না, ইউনিভার্সিটিতে উঠি। ইউনিভার্সিটি 1st ইয়ার, 2nd ইয়ার। তখন অমানসিক স্ট্রেস নিছি আমি। সবকিছু মিলায়ে। ইভেন এই ২ বছরের মধ্যে এমন হেয়ার ফল হইছে আমার, মানে এটা যে এখন যদিও কমে গেছে। কমে গেছে মানে এখন হয় না। তো আস্তে বাড়তেছে। মানে লাইফে একটা রুটিন আসছে। বাট এখনো যে 100% রুটিন আসছে সেটাও বলব না। কারণ এখন সকালে অফিস, তারপরে মাস্টার্সের ক্লাস, রাতে আবার শিখর ক্লাস, আবার নিজের পড়াশোনা সবকিছু মিলায় না মানে স্ট্রেস লাইফ থেকে কমতেছে না। হয়তোবা ২-১ বছর পরে যেয়ে যখন পড়াশোনা আরো শেষ হয়ে যাবে, তখন আরেকটু স্টেবল হবে। তো এই আরকি। তোমরা পড়াশোনা করো, সবকিছু করো। কিন্তু রুটিন অনুযায়ী সবকিছু করো। রাতে ১২ টার মধ্যে ঘুমায়ে যাবা, সকালে ৬ টায় ঘুম থেকে উঠবা, উঠে একটু হাঁটাহাঁটি করবা, দৌড়াদৌড়ি করবা, বিকালে একটু খেলতে যাবা। এই কাজগুলা করবা। ঠিক আছে? দেখবা যে অটোমেটিক চুল পড়া কমে যাচ্ছে। এবং অবশ্যই চুলে ময়লা লাগতে দেওয়া যাবে না। ঠিক আছে? চুলে কিছু একটা কাভারিং ব্যবহার করতে হবে। খুব শক্ত যখন তোমরা বাইরে বের হবা তখন আ ক্যাপ ব্যবহার করতে পারো। যেটা কিনা মাথার মধ্যে একদম এঁটে থাকে না। যেটা একটু ফাঁকা হয়ে থাকে ঐরকম ক্যাপ ব্যবহার করতে পারো। চুলে যত বেশি ময়লা লাগবে চুল তত পড়বে। কারণ কি চুলের মধ্যে তখন তোমার ঘামের মধ্যে আ সেবাম থাকে। এই সেবাম হচ্ছে এক ধরনের চর্বি জাতীয় পদার্থ। সেবাম গুলোর সাথে ময়লা যুক্ত হয়ে এই জায়গাটা এমন একটা অবস্থা তৈরি হবে, তোমার আনহেলথি একটা এনভায়রনমেন্ট তৈরি হবে। সেখানে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস বেশি জন্মাবে। আস্তে চুল পড়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ, মুখে ব্রণ কেন ওঠে? হয়তো ময়লা লাগার কারণে মুখ যদি ঠিকঠাক পরিষ্কার না থাকে। সেবাসিয়াস গ্ল্যান্ড গুলা ওপেন থাকতে হবে। যদি বন্ধ হয়ে যায় কারোর সেইখানেই আস্তে ব্রণ হইতে থাকে। প্লাস হচ্ছে যাদের আ টিনেজ বয়সে এন্ড্রোজেন হরমোনের কারণেও আ এই ইয়াটা পড়ে। মানে ব্রণ হইতে পারে, একনি হইতে পারে। তো তার জন্য ওটার জন্য ওষুধ আছে। একনির জন্য ওষুধ আছে। একনিল, ট্রাইফেরোটিন লাস্ট ক্লাসে বলছিলাম। আচ্ছা এবার চলো আমরা একটু পড়াশোনার দিকে আগাই। অনেক কথা বলে ফেলছি। ১০ মিনিট কথা বলে ফেলছি। চলো। সপ্তাহে ১ দিন আমার মতে হচ্ছে যারা আমি বলি কয়দিন শ্যাম্পু করতে হবে। আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। তোমরা কি ডেইলি রাস্তাঘাটে বের হও? যে রাস্তায় প্রচুর ধুলাবালি থাকে, প্রচুর ময়লা থাকে, প্লাস হচ্ছে অনেক গরম যেখানে তুমি ঘামো। তোমার লাইফস্টাইল কি এরকম? যদি এরকম হয় তোমাকে প্রতিদিন শ্যাম্পু করতে হবে এবং শ্যাম্পু কখনো এরকম চুলের সাথে যুদ্ধ করবা না। এমনে করবা না। শ্যাম্পু করতে হবে একদম স্মুথ ভাবে। ঠিক আছে? যাতে চুলের সাথে খুব বেশি একটা ঘর্ষণ না হয়। মনে রাখবা। ঠিক আছে? করবা এবং ১ মিনিটের বেশি ৩০ সেকেন্ডের বেশি রাখার দরকার নেই। আস্তে মাসাজ করে স্ক্যাল্পটা মাসাজ করে ধুয়ে ফেলো। আর যদি এমন হয় যে তুমি বাইরে খুব একটা বের হও না বা আ গ্রামীণ এলাকায় থাকো যেখানে কোনো বেশি ধুলাবালি নাই, সেইখানে ২ দিন পরে শ্যাম্পু করলেও কোনো একটা সমস্যা নেই। আবার যদি তোমার পানি ভালো থাকে, পানিতে যদি আয়রন বা এই জাতীয় ময়লা কিছু না থাকে তাইলে ২ দিন ৩ দিন পরে শ্যাম্পু করলেও কিছু হয় না। বাট কিছু জায়গায় আছে পানি খুবই খারাপ। গোসল করলে চুল একদম আঠালো হয়ে যায়। তারপর হচ্ছে আ রাস্তাঘাটে বের হইলে ঘামের সাথে ধুলাবালি যুক্ত হয়ে পুরা মাথার অবস্থা খারাপ। ওই সমস্ত কেসে তোমাকে অবশ্যই ডেইলি শ্যাম্পু করতে হবে। তবে নট মোর দ্যান 30 সেকেন্ডস বুঝছো? আলতোভাবে
স্কাল্পটা ম্যাসাজ করে এতটুকু এনশিওর করবা নখ যাতে না লাগে, এই নরম অংশটা স্ক্যাল্পে যেন কি হয়? আ ঘর্ষণটা খায়। যাতে করে এই ময়লা অংশটুকু উঠে যায় এট লিস্ট। এটার জন্য ৩০ থেকে ৪০ সেকেন্ড মোর দ্যান এনাফ। ঠিক আছে? হুম। ওকে, ওকে। আর কিছু না। এবার চলো আমরা কলয়েডের কিছু বিশেষ ধর্ম জেনে নেই। একটা হচ্ছে ব্রাউনিয়ান মুভমেন্ট। আমরা যে পার্টিকেল গুলার কথা বলতেছি, পার্টিকেল গুলার মুভমেন্ট এটা হচ্ছে তোমার আ আনপ্রেসিডেন্টেড, মানে যেটা আমরা বুঝতে পারি না, আনপ্রেডিক্টেবল, আনপ্রেডিক্টেবল মুভমেন্ট। এটা ফিজিক্সেও ১০ম অধ্যায়ে তোমরা পড়ছো। ওই মুভমেন্টটাকে আমরা বলি ব্রাউনিয়ান মুভমেন্ট। বুঝছো? ধরো এই পার্টিকেল গুলা কোনটা যে কখন কোন দিকে যাবে এটা তুমি টেরই পাবা না। বিজ্ঞানী রবার্ট ব্রাউন সবার প্রথম এই মুভমেন্টটা খেয়াল করছিলেন। তিনি একজন বায়োলজিস্ট ছিলেন, তোমরা জানো। উনি হয়তোবা নিউক্লিয়াস আবিষ্কার করছেন, আমি ভুলে গেছি। রবার্ট ব্রাউন। তো ব্রাউন তিনি খেয়াল করলেন কি যে পানির উপরে যখন ছোট ছোট তোমার পোলেন, এর বাংলা কি, রেণু, ফুলের রেণু পড়ে থাকে এবং তিনি মাইক্রোস্কোপ দিয়ে দেখলেন কি রেণুগুলো এমন ভাবে ছোটাছুটি করতেছে যেন তিনি প্রেডিক্ট করতে পারতেছেন না যে কোন পার্টিকেলটা কখন কোন দিকে যাবে। তো এরকম আনপ্রেডিক্টেবল মুভমেন্ট গুলোকে আমরা বলি ব্রাউনিয়ান মুভমেন্ট বা ব্রাউনিয়ান মোশন। এটা কলয়েড এর একটা স্পেশাল বৈশিষ্ট্য। নট অনলি কলয়েড, যত সাবএটমিক পার্টিকেল আছে সবার মুভমেন্টই এরকম। এই বাতাসের মধ্যে কণাগুলা কখন কোন দিকে কে যাবে তুমি আমি কিন্তু কখনোই গেস করতে পারবো না। তো এটাকেই ব্রাউনিয়ান মুভমেন্ট বলা হয়। ২ নাম্বার হচ্ছে টিন্ডাল ইফেক্ট। খেয়াল করে দেখো, তুমি লাইট পাস করছো একটা সলিউশনের মধ্য দিয়ে, কিচ্ছু হয় নাই। তুমি দেখতেই পাবা না যে এর মধ্যে কিছু একটা আছে। বুঝছো? একদম পানির মতোই। ধরো তুমি পানির মধ্যে লাইট চালনা করলে কি হবে? একদম পানি সুন্দর করে ভেদ করে চলে যাবে না? চারপাশে কিন্তু এই লাইটটা ছড়াবে না। বাট যদি কোনো কলয়েড বা সাসপেনশন এর মধ্য দিয়ে লাইট চালনা করো, এই লাইটটা দেখবা কি চারপাশে ছড়ায় যাচ্ছে এবং এটা দেখা যাচ্ছে, ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আরেকটা ঘটনা বলি। তোমরা কুয়াশার দিনে তোমরা কুয়াশাচ্ছন্ন আম মিষ্টি রোদেলা সকাল কে দেখেছো? কারো নাম রোদেলা আছে কিনা জানি না। তো এই কুয়াশাচ্ছন্ন মিষ্টি রোদেলা সকাল কে দেখেছো? এবং গাছের ফাঁক দিয়ে যখন এই রোদটা আসে তখন কেমন লাগে? একদম মানে যে একটা মানে রহস্যময় একটা সৌন্দর্য তৈরি হয় না? তখন ওই মোমেন্টে দেখবা জীবনানন্দ দাশের কবিতা পড়তে খুব ইচ্ছা করবে। যে আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তোবা শঙ্খচিল শালিকের বেশে। তখন মনে হবে যেন আমি এই পৃথিবী ছেড়ে আর যাব না। বা চলে যাওয়ার পরেও আমি আবার এই সৌন্দর্যের কাছে ফিরে আসব। তখন এরকম মনে হয়। এত রহস্যময় একটা সৌন্দর্য তৈরি হয়। তো ওই যে ইফেক্টটা দেখতেছো, কুয়াশার মধ্যে যখন আলোটা এসে পড়তেছে, আলোটা চারপাশে ছড়ায় যাচ্ছে। ভাই এটাকেই বলা হয় টিন্ডাল ইফেক্ট। এটাকেই বলা হয় টিন্ডাল ইফেক্ট। বুঝছো? হ্যাঁ, ইয়েস। অনেক ভাল লাগে। অনেকের সাথেই হবে। যেমন তুমি এটা লিখে সার্চ করো। এত সুন্দর, সুন্দর জিনিস পাবা। কোথায়? টিন্ডাল ইফেক্ট। করব সার্চ? TYNDALL টিন্ডাল ইফেক্ট। টিন্ডাল ইফেক্ট। কই? এই যে, এই যে আমার পছন্দের ছবি পেয়ে গেছি। এই দেখো। দেখছো? এখানে কুয়াশা আছে। কুয়াশা আছে। এই কুয়াশার মধ্যে দিয়ে যখন লাইটটা আসতেছে দেখো লাইট সব জায়গাতে ছড়ায় যাচ্ছে। তাই না? হ্যাঁ। এটাকেই বলা হয় টিন্ডাল ইফেক্ট। যেটা তোমার কলয়েডের একটা বিশেষ ধর্ম। এবার আমরা চলে যাচ্ছি সাসপেনশন এর কাছে। সাসপেনশন খুব বেশি একটা আমি স্পেশালিটি আছে বলে মনে করি না। এটা আকারটা আরো অনেক বেশি বড় হয়ে যায়। ৫০০ ন্যানোমিটারের অধিক হয়ে যায়। এটা একটা আনস্টেবল মিক্সচার। অর্থাৎ তুমি যদি এটাকে অনেকক্ষণ রেখে দাও, দেখবা যে ডিসপার্সড ফেজ গুলা নিচে জমা হয়ে গেছে।
তোমার কি বলে এটাকে? অ্যাটমিক যে কলিশন গুলা হইতেছে, সংঘর্ষগুলা হইতেছে, এই সংঘর্ষ করেও এই পার্টিকেল গুলার ডাউনওয়ার্ড মুভমেন্টকে থামানো যায় না। পার্টিকেল গুলার ভর অনেক বেশি হওয়ার কারণে অভিকর্ষের প্রভাবেই তারা নিচের দিকে নেমে আসে। যেখানে এই সলিউশনের ক্ষেত্রে কিন্তু এটা হয় না। সলিউশনের মধ্যে যে ব্রাউনিয়ান মুভমেন্ট আছে, ওই ব্রাউনিয়ান মুভমেন্টের কারণে তারা যে একটার সাথে একটা সংঘর্ষ করে, সংঘর্ষের কারণেই সলিউশনটা খুব স্টেবল অবস্থায় থাকে। কিন্তু সাসপেনশনের পার্টিকেল গুলার আকার বড় হওয়াতে অভিকর্ষ বল প্রবলভাবে এর উপরে অ্যাপ্লিকেবল হয়। অ্যাপ্লিকেবল হওয়াতে এটা নিচের দিকে জমা হয়ে যায়। বুঝছো? তো এটাকে আমরা বলতেছি অস্বচ্ছ একটা অস্থায়ী মিশ্রণ। একটা অস্থায়ী মিশ্রণ। এবং অনেকক্ষণ রেখে দিলে তুমি নিচে একটা ইয়ে পাবা। নিচে কিছু একটা যেন জমা হয়ে আছে, তাই না? নিচে যেন কিছু একটা জমা হয়ে আছে। তো এটাকে আমরা বলি কেক ফর্মেশন হওয়া। কেক ফর্মেশন। নিচে যেটা জমা হয়ে যায় এটাকে আমরা বলি সেডিমেন্ট অথবা কেক ফর্মেশন। গেল। এবার চলো আমরা কিছু প্রসেসের মধ্য দিয়ে যাই। কোয়াগুলেশন। এই তো আমরা এখন একটু তাড়াতাড়ি আগাবো। দেখো এই পোর্শনগুলো, এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, খুব মনোযোগ। রক্ততঞ্চন তোমরা পড়ছো যে ব্লাডের মধ্যে যখন তুমি কি যেন দেওয়া হয়, জাস্ট ব্লাডকে তুমি শুষ্ক পরিবেশে রেখে দাও, অক্সিজেনের উপস্থিতিতে রেখে দাও, তখন ব্লাড অটোমেটিক সে কি হয়ে যাবে? তঞ্চিত হয়ে যাবে, কোয়াগুলেটেড হয়ে যাবে, জমাটবদ্ধ হয়ে যাবে। এই যে ডিসপার্সড ফেজের কণাগুলো একসাথে যুক্ত হয়ে সলিড ভাবে নিচে পড়ে যাবে। বুঝছো? এটাকে আমরা কোয়াগুলেশন বলে থাকি। কোয়াগুলেশন হলো এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে উপযুক্ত রাসায়নিক পদার্থ বা এটাকে আমরা বলি কোয়াগুল্যান্ট যোগ করে কোনো দ্রবণে উপস্থিত ক্ষুদ্র ক্ষুদ্র কণাকে, স্পেশালি কলয়েডের কণাগুলাকে অপেক্ষাকৃত বড় কণায় রূপান্তরিত করা হয়। এই প্রসেসটাকে আমরা বলি কোয়াগুলেশন। এবং ছোট কণাগুলাকে আমরা বলতেছি কলয়েড পার্টিকেল। আর যখন এরা বড় পার্টিকেল হয়ে যাচ্ছে এটাকে আমরা বলতেছি কোয়াগুলাম। কোয়াগুলাম অর্থাৎ ছোট ছোট কলয়েড পার্টিকেল একসাথে যুক্ত হয়ে কি হয়ে যাচ্ছে? কোয়াগুলামে রূপান্তরিত হয়ে যাচ্ছে। যেমন দুধকে যখন আমরা দই বানাই বা মাখন বানাই, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ কোয়াগুলেশন প্রসেস। বুঝছো? ওয়ান কাইন্ড অফ কোয়াগুলেশন প্রসেস। ঠিক আছে? এই শাকিব হাসান, এই কেমন কথা? আচ্ছা। তো কোয়াগুলেশন বিভিন্ন উপায়ে ঘটানো যেতে পারে। একটা হচ্ছে ভাইয়া ইলেক্ট্রোলাইট এড করার মাধ্যমে। আমি এটার মেকানিজমে যাচ্ছি না ভাইয়া, কারণ এটা হায়ার ক্লাসের পড়াশোনা। যে ইলেক্ট্রোলাইট এড করলে কেন কোয়াগুলেশনটা হয়। তুমি জাস্ট জেনে রাখো যে যখন তুমি কোনো লবণ বা কোনো ইলেক্ট্রোলাইট যেখানে প্লাস মাইনাস চার্জ আছে এড করবা, তখন সেই জায়গাতে তঞ্চন হবে বা কোয়াগুলেশন হবে। দুইটা বিপরীত আধানযুক্ত কলয়েড, কলয়েডেরও কিন্তু নির্দিষ্ট চার্জ থাকে। জানো কিনা জানি না, জানো নাই মোস্ট প্রবাবলি, যে কলয়েডেরও নিজস্ব চার্জ থাকে। বুঝছো? যেমন প্রোটিনের বিভিন্ন নিজস্ব চার্জ থাকে না? প্রোটিনের চার্জ থাকে, যেখানে তোমার অ্যামোনিয়া বেসড অ্যামিনো অ্যাসিড গুলা বেশি থাকে, ওই প্রোটিন গুলা ক্যাটায়নিক হয়। যেখানে তোমার হিস্টোন আরো কি কি যেন আছে, অর্থাৎ নেগেটিভ চার্জ বিশিষ্ট অ্যামিনো অ্যাসিড গুলা যে প্রোটিনে বেশি আছে সেগুলো আবার নেগেটিভ চার্জ বিশিষ্ট হয়। তাহলে বুঝতেই পারছো, আমরা যদি এরকম কোনো মিশ্রণ নেই যেখানে দুইটা বিপরীত চার্জ যুক্ত কলয়েড আছে, তো তাদেরকে একসাথে মিশাইলেও প্লাস মাইনাস একসাথে যুক্ত হয়ে বড় বড় কোয়াগুলাম তৈরি করে ফেলবে। সেই ক্ষেত্রে কি হতে পারে? কোয়াগুলেশন হতে পারে। বারবার ঝিল্লি দিয়ে যদি আমরা বিশ্লেষণ করি, ধরো যে বারবার তুমি ইয়ে করতেছো, ছাকন করতেছো, ঠিক আছে, তুমি বারবার করে ফিল্ট্রেশন করতেছো, সেই ক্ষেত্রেও কোয়াগুলেশন হয়ে যেতে পারে। আর এটা হচ্ছে তড়িৎ প্রবাহ চালনা করেও করা যায়। এবং তুমি যদি তাপ দিতে থাকো, অনেক বেশি তাপ দিতে থাকো, তখনও এটা হয়ে যেতে পারে। যেমন দুধের মধ্যে যখন তুমি অনেক বেশি তাপ দিতে থাকবা, এটা কিন্তু জমাট বেঁধে যাবে। বুঝছো? এটাকে আমরা কি যেন বলি? ছানা তৈরি হয়ে যাবে। বুঝছো? ছানা তৈরি হয়ে যাবে। আচ্ছা, আর্য বলতেছে যে ভাই আমার বইয়ে তো রক্তকে আবার সাসপেনশন বলতেছে। দরকার নাই, রক্ত একদম পিওর কোয়াগুলেশন, মানে এটাকে আমরা কলয়েড বলি। রক্ত হচ্ছে একটা কলয়েডাল সাবস্টেন্স। আমি তোমাকে অনেকগুলা রেফারেন্স দেখাইতে পারবো। যেমন আমরা যে রেফারেন্সটা পড়তাম আমাদের ভার্সিটি লাইফে, সেটা হচ্ছে গাইটনের বই, গাইটন এন্ড হল। তোমরা কেউ কি এই বইয়ের নাম শুনছো? গাইটনস ফিজিওলজি। এটাকে বলা হয় বাইবেল অফ বায়োলজি বা বাইবেল অফ ফিজিওলজি বলা হয়।
এখানেও যে দেখবা যে ব্লাড ইজ এ কলয়েডাল সাবস্টেন্স, কলয়েডাল মিক্সচার, কলয়েডাল লিকুইড। ঠিক আছে? তোমরা যদি কেউ মেডিকেলের জন্য প্রিপারেশন নিতে চাও, মানে মেডিকেলে পড়তে চাও, প্রিপারেশন বলতেছি না ভাইয়া, প্রিপারেশনের জন্য এই সমস্ত লাগে না, জিনিসপাতি লাগে না। তোমরা ক্যাম্পবেলের বায়োলজি বইটা পড়তে পারো, গাইটনের বই এখনই না, ইভেন মেডিকেলের ছাত্র ছেলেপেলেরা এটা পড়তে ভয় পায়, অনেকেই ভয় পায়, এত বড় একটা বই। তো এটা একটু নাড়াচাড়া দেখতে পারো, মজা লাগবে যে কত কিছু আছে। ওকে, গাইটনস ফিজিওলজি, ওইখানে কলয়েডের কথা বলা আছে। তো কোয়াগুলেশনের প্রয়োগ দেখো, কোয়াগুলেশনের প্রয়োগ যে নদীর মোহনায় বদ্বীপ গঠন, এই যে নদীর মোহনাগুলোতে দেখবা যে দ্বীপ তৈরি হয়। ওইখানে কি হয় জানো, এই মাটির যে পলিগুলো আছে, পলি কাদা মাটি একসাথে যুক্ত হয়ে এরা জমাট বাঁধে এবং এরা তঞ্চিত হয়ে পলি মাটির দ্বীপ গঠন করে। এটা কিন্তু কোয়াগুলেশনের একটা বাস্তব উদাহরণ, প্রয়োগ বলবো না, বাস্তব উদাহরণ বলবো। কোয়াগুলেশনের বাস্তব উদাহরণ, ঠিক আছে। এরপর দেখো পানির বিশোধন, আমরা কোয়াগুলেশন করে যেমন ফিটকিরি অ্যাড করি না, ফিটকিরি, এই যে দেখো তো ফিটকিরি, ফিটকিরির মধ্যে পটাশিয়াম প্লাস, সালফেট মাইনাস, অ্যালুমিনিয়াম প্লাস, সালফেট মাইনাস। তো এই প্লাস মাইনাস চার্জ গুলা যে দেখা যায় পানির ময়লাগুলাকে তঞ্চিত করে নিচে বদ্ধ করে ফেলে, তখন পানিটা বিশুদ্ধ হয়ে যায়। দেখবা বন্যার সময় ফিটকিরি রাখে মানুষজন বাসায়, কারণ ময়লা পানির মধ্যে ফিটকিরি অ্যাড করে একদিন রেখে দিলে সবগুলা ময়লা নিচে জমা হয়ে যাবে আর উপরে বিশুদ্ধ পানিটা পাওয়া যাবে। আচ্ছা, তাহমিদ বলছে যে ভাইয়া কেমিস্ট্রির একটা বই সাজেস্ট করেন। আচ্ছা, এটা আবার আমি কলেজ লাইফে করতাম খুব। আমার সবচেয়ে পছন্দের একটা বই ছিল কেমিস্ট্রির। যেমন গাইটন যারা মেডিকেলের জন্য ইয়ে করতে চায়, তোমরা যারা মেডিকেলে চান্স পাবা, এমনও হইতে পারে যে যারা ডিএমসি তে চান্স পাবা তাদের জন্য আমরা একটা করে গাইটনের বই তোমাদেরকে দিয়ে দিব। আচ্ছা, কেমিস্ট্রির জন্য এবিং এর একটা বই আছে, জেনারেল কেমিস্ট্রি। আমার আমার নিজের এটা এত বেশি ভালো লাগতো না, কিন্তু সবাই এটার এক্সাম্পল দিত। এবিং এর জেনারেল কেমিস্ট্রি, বাট পড়তে পারো। অর্গানিক কেমিস্ট্রির জন্য তোমরা সলোমনের অর্গানিক কেমিস্ট্রি বইটা পড়বা, এটা আমি এখনো পড়ি, সলোমনস অর্গানিক কেমিস্ট্রি। আর এটা আছে মরিসন বয়েড, ওটা একটু টাফ, ওটা দরকার নাই। মরিসন বয়েড আছে, ম্যাটলেন জোনস আছে, ওই বইগুলো ভার্সিটিতে পড়ায়। আচ্ছা, সামনের দিকে গেলাম। আচ্ছা, যারা লিখো নাই লিখে নিতে পারো সলোমনস অর্গানিক কেমিস্ট্রি। এই সলোমনের অর্গানিক কেমিস্ট্রি থেকে তোমাদের মাস্টার বুকে আমি অনেকগুলা জিনিস অ্যাড করছি। হ্যাঁ, সবগুলা ইংলিশে। কই পাবা? নীল খেতে গেলেই পাবা, ইন্টারনেটে সার্চ করলেই পাবা। হ্যাঁ, এগুলা ইংরেজিতে। আমার ইচ্ছা আছে এগুলাকে বাংলায় অনুবাদ করার, কোনো এককালে যদি সময় পাই। তারপরে গাইটনের ফিজিওলজি, তারপর তোমার রস এন্ড উইলসনের অ্যানাটমি, তারপর হচ্ছে লেনিনজারের বায়োকেমিস্ট্রি, স্ট্রায়ারের বায়োকেমিস্ট্রি, বইগুলো আমার খুবই পছন্দের, বুঝছো? আচ্ছা, ঢাকার বাইরে ইন্টারনেটে সার্চ করলেও পাওয়া যাবে, এখন তো অনলাইনের যুগ, সবই পাওয়া যায়। হুম, গেল। তারপর রক্তে জমাট বাঁধা, এটাও একটা বাস্তব প্রয়োগ, বাস্তব উদাহরণ। রক্ত জমাট বাঁধা, এই তো রক্ত জমাট বেঁধে যাচ্ছে, তাই না? ফাইব্রিন জালক তৈরি হয়েছে, ফুল পরে টুপ করে লৌ সবে এক হয়ে, তোমরা পড়ছো না ক্লটিং ফ্যাক্টর গুলা? ওকে, তারপর আমরা চলে যাচ্ছি হার্ডি শুলজের নিয়মে। রক্ততঞ্চনের একটা সূত্র আছে, হার্ডি শুলজের সূত্র। হার্ডি শুলজের সূত্র বলে যে আমরা যখন কোন একটা লবণ অ্যাড করি, ওই লবণের চার্জ যত বেশি হবে কোয়াগুলেশন তত দ্রুত হবে। দেখো, কলয়েড কণার বিপরীত চার্জযুক্ত ক্যাটায়ন অথবা অ্যানায়ন কোয়াগুলেন্ট রূপে কাজ করবে। যখন একটা কলয়েড ধরো পজিটিভ চার্জ বিশিষ্ট, আমরা আমরা দেখেই বুঝতে পারি, বা আমরা ইন্টারনেটে সার্চ করে বুঝতে পারবো যে দুধের কলয়েডের চার্জ কি, এটা কি পজিটিভ নাকি নেগেটিভ। তারপরে ধরো যে তুমি ফাইব্রিনোজেন নিছো, অথবা ধরো যে তুমি অ্যালবুমিন প্রোটিনের একটা কলয়েড নিছো, তো প্রত্যেকটা প্রোটিনেরই চার্জ থাকে। তুমি বিপরীতধর্মী চার্জ যদি অ্যাড করো তাইলেই সে
কোয়াগুলেন্ট রূপে কাজ করবে। এতক্ষণ আমরা যেটা শিখছি। এটা ছিল হার্ডি-সুলজের প্রথম সূত্র। মনে রাখবে এগুলো পরীক্ষায় আসে। এটা পরীক্ষায় আসে। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। তোমরা ফুল সিলেবাসের ছেলেপেলেরা। লাস্ট আমরা 2019 সালে পড়ছিলাম। এরপরে আর কেউ এগুলা পড়ে নাই। ইনশাআল্লাহ। মানে আপনার বই লেখা হয়ে যাবে তখন আমরা তো আমি জানি না আমি কবে ফ্রি হব। ফ্রি হলে আমার অনেকগুলা বই বাংলায় অনুবাদ করার ইচ্ছা আছে। আমার কাছে আমার বাসায় পুরা একটা দেয়াল জুড়ে বই। বুঝছো? পুরা দেয়াল জুড়ে বই আছে। তো অনেকগুলা ইংরেজিতে লেখা। তো এগুলা ইজিলি চাইলে বাংলায় অনুবাদ করা যায়, কিন্তু সময় কই? আচ্ছা, প্রথম সূত্রটা আমরা দেখলাম, তাই না? দেখলাম। তারপরে ২ নম্বরটা দেখো। কোয়াগুলেন্টের কোয়াগুলেশন ক্ষমতা, the coagulation power of any coagulant is directly proportional to the charge of that ion. তো দেখো আয়নের চার্জের সমানুপাতিক। একটা কোয়াগুলেন্টের কোয়াগুলেশন ক্ষমতা আয়নের চার্জের সমানুপাতিক। আমরা যে আয়ন দিয়ে কোয়াগুলেশন করব তার চার্জ যদি বেশি থাকে সে খুব দ্রুত কোয়াগুলেশন করে ফেলতে পারবে। ঠিক আছে? তাহলে আমরা যদি তোমাদেরকে একটা এক্সাম্পল দেই, কয়টা এক্সাম্পল দেওয়া যাক? ধরো আমরা এই সিলভার ক্লোরাইডের কোয়াগুলেশন করব। এই সিলভার ক্লোরাইড এক ধরনের কলয়েড তৈরি করে, কলয়েড মিক্সচার তৈরি করে। ঠিক আছে? এই সিলভার ক্লোরাইডের কোয়াগুলেশন মিক্সচার আমরা যদি কোয়াগুলেশন করতে চাই, তাহলে ১ নাম্বার কার কোয়াগুলেশন পাওয়ার সবথেকে বেশি হবে আমাকে বলবা, হ্যাঁ? সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট। তোমাদেরকে বলতে হবে যে কোন কোয়াগুলেন্টটা উপরের কলয়েডকে সবথেকে দ্রুত কোয়াগুলেশন করবে। এই তো সবাই পারছো। সবাই তোমরা পারছো। সবাই পারছো। ইয়েস, ঘ। এই যে এখানে খেয়াল করে দেখো। এইখানে অ্যালুমিনিয়ামের উপরে আছে +3 চার্জ, সালফেটের উপরে আছে -2 চার্জ। তার মানে এখানে কিন্তু চার্জ অনেক বেশি। এই ম্যাগনেসিয়াম ক্লোরাইড থেকে কিন্তু আবার ম্যাগনেসিয়াম সালফেট বেশি দেখাবে, কারণ ম্যাগনেসিয়ামের +2 আছে, সালফেটের -2 আছে, দুইটারই চার্জ বেশি। তো চার্জ দেখতে হবে দুইটার দিকেই দেখতে হবে, বুঝছো? এখানে একটার হচ্ছে +2 আর একটার -1, কাজ করবে না। আর এখানে তো +1 -1। তোমাকে ক্যাটায়ন এবং অ্যানায়ন দুইটা আয়নের দিকে তাকাতে হবে, যে দুইটার মধ্যেই যদি বেশি থাকে তাহলে সে তত বেশি কোয়াগুলেশন করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, কোয়াগুলেশনের বাংলা হচ্ছে তঞ্চন বা জমাট বাঁধা। একদম সাধু বাংলা ভাষায় বলে ফেলতেছি, তঞ্চন। এটার বাংলা অর্থ হচ্ছে জমাট বাঁধা। কোয়াগুলেশনের বাংলা হচ্ছে জমাট বাঁধা। বাঁধা। এটা কিন্তু আবার চন্দ্রবিন্দু হবে। বন্ধন থেকে বাঁধা। হ্যাঁ। কোলাবোরেশন সবচেয়ে বেশি না রে বাবা, কোয়াগুলেশন পাওয়ার, কোয়াগুলেশন পাওয়ার, কোয়াগুলেশন। এই যে দেখো কোয়াগুলেশন, এই শব্দটা খেয়াল করো। বুঝা গেল? এই হচ্ছে হার্ডি-সুলজের সূত্র, এটা থেকে এমসিকিউ আসবে, মনে রাখবা। সাসপেনশন, কোয়াগুলেশন এগুলা পড়ে ফেলবা, হ্যাঁ? দুধে শতকরা সংযুক্তি, দুধের মধ্যে কি কি থাকে? প্রোটিন থাকে। দুধের প্রোটিনটার নাম কি? এটা তোমরা জানো, কেজিন প্রোটিন। তারপরে এর মধ্যে সুক্রোজ থাকে, ফ্রুক্টোজ থাকে। ইভেন সবচেয়ে বেশি থাকে হচ্ছে গ্যালাক্টোজ। এর মধ্যে ফ্যাট থাকে, ভিটামিন থাকে, ভিটামিন ডি থাকে স্পেশালি। খনিজের মধ্যে তোমার ম্যাগনেসিয়াম থাকে, ক্যালসিয়াম থাকে, ক্লোরাইড থাকে, সোডিয়াম থাকে, তারপর পানি থাকে। দুধের পিএইচ এর ভ্যালু কত? 6.5 থেকে 6.75, এবং দুধ কিছুটা দেখছো অম্লীয় প্রকৃতির হয়ে থাকে। তো এই হচ্ছে দুধের শতকরা সংযুক্তি। পড়ে রাখবা, এটা ইন জেনারেল বলা হয়েছে। তো এক একটা প্রাণীর কিন্তু দুধের সংযুক্তি এক এক রকম হয়ে থাকে। দুধের চিনি হচ্ছে ল্যাকটোজ।
আচ্ছা, এর মধ্যে গৌণ উপাদান হিসেবে ফসফোলিপিড, স্টেরল, ভিটামিন, বিভিন্ন রঞ্জক পদার্থ ইত্যাদি থাকতে পারে। বাস্তব উপাদান দুগ্ধ চর্বি থাকবে, দুগ্ধ প্রোটিন থাকবে, এটার নাম হচ্ছে কেসিন প্রোটিন। পরীক্ষায় আসে। দুধের প্রোটিনের নাম কি? কেসিন প্রোটিন। আচ্ছা, তো এগুলা হচ্ছে জাস্ট রিডিং দিবা। রিডিং দিলেই হয়ে যাবে। যেমন দুধের নানাবিধ ব্যবহার, যেমন পাস্তুরিত করে, পাস্তুরাইজেশন তোমরা জানো, লুই পাস্তুর এই প্রসেসটা আবিষ্কার করছিলেন যে পাস্তুরিত করে আমরা দুধকে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারি। তো পাস্তুরাইজেশন প্রসেসটাও দেখে রাখবা যে শুরুতে আমরা হিটিং করব, তারপরে আবারও এটাকে কুলিং করব। ঠিক আছে? হিটিং কুলিং চলতে থাকে। এই প্রসেসটাকে পাস্তুরাইজেশন প্রসেস বলা হয়। আচ্ছা, দুধের নানাবিধ ব্যবহারের মধ্যে দেখো ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয়, ল্যাকটোজটা ভেঙে এই ল্যাকটোজটা জারিত হবে। তাই না? এটা একটা অ্যালডোজ সুগার। এই অ্যালডোজ সুগারটা জারিত হয়ে কি হবে? অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে, ল্যাকটিক অ্যাসিড। তো তখনই এটাকে আমরা বলতেছি যে দই একটু টক দেখায়। ওকে, এবং এই যে ব্যাকটেরিয়া গুলা দেখতেছো, এগুলা কেমন ব্যাকটেরিয়া? রডের মতো দেখতে না? এই ব্যাকটেরিয়া গুলোর নাম হচ্ছে ল্যাক্টোবেসিলাস। ল্যাক্টোবেসিলাস ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াটাই মেইনলি তোমার ল্যাকটোজকে ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট করে। বুঝছো? এটা কিন্তু ভালো আমাদের বডির জন্য। এবার দুধ প্রক্রিয়াজাতকরণ, এটা রিডিং ছাড়া কিচ্ছুই না। এগুলা রিডিং পড়বা, হ্যাঁ? রিডিং পড়বা, আমি দেখাই দিচ্ছি কিন্তু। এই যে পাস্তুরাইজেশন প্রসেসটা দেখো। ভেরি ইম্পোর্টেন্ট। তো স্টেরিলাইজেশন বা পাস্তুরাইজেশন এর মাধ্যমে আমরা কি করি জানো? এর মধ্যে যে ক্ষতিকর ব্যাকটেরিয়া গুলো আছে, ফাঙ্গাস গুলো আছে, এদেরকে আমরা কি করি? নষ্ট করে ফেলি। তো দুধে উপস্থিত রোগ উৎপাদনকারী জীবাণু, যারা কিনা প্যাথোজেনিক মাইক্রোবস আছে। এই রোগ উৎপাদনকারীকে ইংরেজিতে কি বলে? রোগ উৎপাদনকারীকে ইংরেজিতে কি বলে? এগুলো শিখবা। মেডিকেলে যারা পড়তে চাও, এটা খুবই সুন্দর একটা ইচ্ছা। পড়াশোনাটা খুব সুন্দর। মেডিকেল সায়েন্সের পড়াশোনা। প্যাথোলজিক্যাল যারা, প্যাথোজেনিক, প্যাথোজেনিক ব্যাকটেরিয়া কিছু আছে আমাদের জন্য ভালো। নরমাল মাইক্রোবায়াল ফ্লোরা বলা হয়। কিছু আছে প্যাথোজেনিক। প্যাথোজ মানে হচ্ছে ডিজিজ। তো ডিজিজ জেন করে, যারা তৈরি করে, এদেরকে আমরা রোগ উৎপাদনকারী জীবাণু বলি। যেমন তোমার ডিসেন্ট্রি, কলেরা, টাইফয়েড, যক্ষা, টিবি ইত্যাদির কিছু জীবাণু থাকতে পারে। বুঝছো? এদেরকে ধ্বংস করার জন্য শুরুতে পাস্তুর সাহেব কি করছিলেন? 63°C তাপমাত্রায় 30 মিনিট ধরে দুধকে উত্তপ্ত করছিলেন। উত্তপ্ত করে এটাকে আমরা কি করছি জানো? 10 ডিগ্রিতে দ্রুত শীতল করে ফেলছি। দ্রুত শীতল করে ফেলা হয়। এটা মনে রাখতে হবে। তো 63°C তাপমাত্রায় আমরা 30 মিনিট ধরে উত্তপ্ত করব। তারপরে এটাকে খুব দ্রুতই 10°C তাপমাত্রায় শীতলীকরণ করে ফেলবো। এতে করে যেটা হয়, ওই ব্যাকটেরিয়া গুলার এনজাইম আছে না, তাদের বডিতে প্রোটিন আছে না, প্রোটিন গুলা ডিনেচার হয়ে যায়, ওরা মরে যায়। তো প্রোটিন ডিন্যাচারেশন করা হয় এর মাধ্যমে। তো এতে দুধে উপস্থিত ব্যাকটেরিয়া, ইস্ট, মোল্ড ধ্বংস হলেও দুধের গুণগত মান অপরিবর্তিত থাকে। ওকে, তারপরে এগুলা দরকার নেই, এগুলা কখনো আসে না, এগুলা আসে না। মানে এই করো সেই করো, রিডিং পড়তে পারো, বাট কখনো এগুলা আসে না। আমি যে জায়গাগুলা ক্রস দিয়ে যাচ্ছি, ওই জায়গাগুলো তোমার পড়তে হবে না, এগুলা পড়তে হবে না। বুঝছো? এগুলা নেভার এভার। বইয়ে আছে তাই দিয়ে রাখছি। কেউ চাইলে রিডিং পড়তে পারো। এটার জন্য বই পড়ারই দরকার নেই। এটার জন্য স্লাইড পড়লেই চলে। এবার সে টয়লেট্রিজ, পারফিউমারি, ট্যালকম পাউডার। আচ্ছা, এটা আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসেই পড়াবো না। আজকে অনেক কিছু হয়ে যাচ্ছে। ভ্যানিশিং ক্রিম, এই যে দেখো অ্যালোভেরা এক্সট্রাক্ট দিয়ে ক্রিম বানাচ্ছি। তারপরে হচ্ছে এই যে স্নো, যাকে আমরা বলি স্নো ক্রিম, ভ্যানিশিং ক্রিম। তারপরে নেক্সট ক্লাসে আমরা আরো কি কি পড়বো, যে ভ্যানিশিং ক্রিমের ব্যবহার, কোল্ড ক্রিম, কোল্ড ক্রিমে কি কি উপাদান থাকে, তো এগুলা নিয়ে আমরা ক্রিম বানাইছি। মিনারেল অয়েল, প্যারাফিন, হোয়াইট ওয়াক্স, বেস, বোরাক্স, এটা অনেক গুরুত্বপূর্ণ। এই বোরাক্স, বোরাক্স ছাড়া হয় না, ক্রিম হয় না। তারপর লিপস্টিক, এই যে দেখো লিপস্টিক, লিপস্টিকের মধ্যে কি কি থাকে, কেন এটা লাল হয়, এটার মধ্যে ঠোঁটকে ভালো রাখতে হবে, প্লাস সৌন্দর্য বাড়াইতে হবে, সবকিছুই রাখতে হবে। দেখো ক্যাস্টর অয়েল দিছে, ক্যাস্টর অয়েল। তারপরে অলিভ অয়েল,
ল্যানোলিন মাখন। এই ল্যানোলিন এটা হচ্ছে একটা এমোলিয়েন্ট সাবস্টেন্স যেটা স্মুথনেস বাড়ায়। ঠিক আছে? এগুলো আমরা দেখব নে। এই তো। আমরা কি, কি জিনিস দিয়ে বানাইতে পারি? এগুলা মেডিকেলে আসে। প্রস্তুত প্রণালী এই তো হয়ে গেল। মেহেদি, মেহেদির মধ্যে লোশন নামে একটা সাবস্টেন্স থাকে যেটা কিনা আমাদের হাতকে লাল করে। ঠিক আছে? তাইলে আজকে আর আমরা এটা নাই করলাম। কোটাজাতকরণ ঠিক আছে নেক্সট ক্লাসেই পড়াবো নে। চাইলে তুমি রিডিং ও পড়ে নিতে পারো। কোটাজাতকরণ পরীক্ষার জন্য আমার মতে ইম্পোর্টেন্ট না। আমরা পড়ব হচ্ছে ক্রিম। ক্রিম কেমনে বানায়? তারপর হচ্ছে তোমার লিপস্টিক কেমনে বানাচ্ছে? তারপর হচ্ছে মেহেদি, মেহেদির মধ্যে কোন সাবস্টেন্স আছে? এগুলা মুখস্থ করাবো। ঠিক আছে? তাইলে আজকে তোমাদের হোমওয়ার্ক কি থাকলো? বাচ্চারা বলো তো তোমাদের হোমওয়ার্ক কি? এই হোমওয়ার্ক মনে আছে? এই ইমালসিফিকেশনটা দেখাবা, হ্যাঁ? প্রত্যেকে ভিডিও করে শিখবো জিতবো গ্রুপে দেখায় দিবা। বুঝছো? আচ্ছা স্লাইডটা যেন কই? দেখো তো বাচ্চারা স্লাইডটা কোথায়? দাঁড়াও আমি যাচ্ছি স্লাইডের কাছে। কোথায় ছিল? কোথায়, কোথায়, কোথায়? এই তো। ঠিক আছে মনে থাকবে? এই তো এটা। এই জিনিসটা তোমরা করে দেখাবা। এই তেলের সাথে পানির মিশ্রণ করে মানে দেখবা খুব ভাল লাগতেছে। যে না আমি কিছু একটা ব্যাখ্যা করতে পারি। কি ঘটনা ঘটতেছে এটা আমি বুঝতে পারতেছি। তো এই জিনিসটা তোমরা করবা। ঠিক আছে? না রে উম্মে সালমা কোনো সমস্যা নেই। এগুলা আমরা কখনোই তোমাদের কোনো কথায় আমরা পার্মানেন্ট রাগ পুষে রাখি না। এটা মনে রাখবা। কারণ এত কিছু ঘটে লাইফে তো সবকিছু যদি তুমি মনে রেখে দাও, আচ্ছা একদম শেষ করার আগে ২ মিনিট আছে। আমি কয়েকটা কথা বলে দেই। যে লাইফে তোমার অনেক ঘটনা ঘটবে। বাবা-মায়ের সাথে, তারপরে তোমার প্রিয়জনের সাথে, হয়তোবা তোমার ওই মানুষের সাথে নানান ঘটনা ঘটতে পারে, মন খারাপ হবে। সবকিছু যদি তুমি ধরে রেখে দাও, লাইফ পুরা হেল হয়ে যাবে। ইভেন ক্লাসরুমে মাঝে, মাঝে অনেক সময় স্পেশালি ছোট ক্লাসের 6, 7, 8, 9 এর বাচ্চারা এমন সব কমেন্ট করে বসে, তখন আমি চিন্তা করি যে আমরা কাদেরকে পড়াচ্ছি? তো যাই হোক আমরা মাথা ঠান্ডা রেখে বসে থাকি। তো মেনে নিতে হয় অনেক সময়। জন ম্যাককারিজ অর্গানিক কেমিস্ট্রি সব বইই ভালো কিন্তু পাঠনযোগ্য কোনটা, পঠনযোগ্য কোনটা ওটার কথা বলতেছি। সলোমনটা এটা তোমার স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা বই। ঠিক আছে? হ্যাঁ, খুব দ্রুত ঠান্ডা করে কিভাবে? ঠান্ডা করার প্রসেস আছে। টেম্পারেচার খুব মানে অনেক বেশি কমায় দেয় আরকি। টেম্পারেচার অনেক বেশি কমায় দিলে এটা দ্রুত ঠান্ডা হয়ে যায়। তোমরা নিউটনের শীতলীকরণ সূত্র পড়ছো না ফিজিক্সে? যে ২ টা পরিবেশের টেম্পারেচারের পার্থক্য যত বেশি হবে, তোমার তাপের আদান-প্রদান তত দ্রুত হবে। পড়ছো না ভাইয়েরা? তো এটা? dq বাই হচ্ছে dt is proportional to তোমার টেম্পারেচারের পার্থক্য। কে, কে পড়ছো? নিউটনের শীতলীকরণ সূত্র। তো দেখা যাবে এই টেম্পারেচারের পার্থক্য যত বেশি হবে, একটা নির্দিষ্ট সময়ে তাপের আদান-প্রদান তত দ্রুত হবে। বুঝছো? এজন্য টেম্পারেচার অনেক drastically ফল করানো হয়। তখন সাথে, সাথে কি হয়ে যায়? এটা খুব দ্রুত ঠান্ডা হয়ে যায়। এবং ব্যাকটেরিয়ারা সময়ই পায় না নিজেদেরকে চেঞ্জ করার। ততক্ষণে মরে সব ভূত হয়ে যায়। ঠিক আছে? ওকে। আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। একদম ৪৫ বেজে গেছে। আল্লাহ হাফেজ।